আচ্ছা ঠিক আছে, আসো ওখান থেকে তাহলে শুরু করি। তাহলে হচ্ছে যে আজকে আমরা প্লাজমা প্রোটিন পড়বো। তখন প্লাজমা প্রোটিন পড়ার আগে কিছু হচ্ছে যে বেসিক জিনিসপাতি হচ্ছে আমরা দেখবো। তো হচ্ছে যে এখানে আমরা এই যে টপিকটা আর কি, যে বডি ফ্লুইডের যে ডিস্ট্রিবিউশন, এটা মেনলি হচ্ছে যে আমাদের একদম যে শুরুর আইটেম হোমিওস্ট্যাসিস, মানে ওটা তো তোমাদের হয় নাই, বাট ওটা মানে সিরিয়ালে গেলে ওইটা হচ্ছে একদম প্রথম আইটেম। তো এটা হচ্ছে মোটামুটি ওই আইটেমের পড়া। তো যেহেতু ওইটা তো তোমাদের রেকর্ড ক্লাস আমি দিছিলাম, করছো কিনা জানি না, তো তাও আমরা হচ্ছে এখান থেকে একটু দেখি। হ্যাঁ, তো ফার্স্টে হচ্ছে যে এই যে বডি ফ্লুইড মানে কি, যে একটা হিউম্যান বডিতে কতটুকু ফ্লুইড আছে। হ্যাঁ, তো এই বডি ফ্লুইডকে আমরা কিভাবে হিসাব করি? তো এটা হচ্ছে যে আমরা এখানে যে চারটা দেখতেছি, এটা মোটামুটি একটা হচ্ছে মেলের ক্ষেত্রে, মানে মেলের ক্ষেত্রে বডি ফ্লুইডের হিসাব। তো মেল ফিমেল যে কোনো বলছি, যে যে কোনো জিনিসে মেল ফিমেল হচ্ছে ফিজিওলজিতে সব কিছুর পরিমাণ, সব কিছুর মেকানিজম হচ্ছে একটু ডিফারেন্ট হয়। তো এখানে হচ্ছে যে আমরা একটা মেলের বডিতে দেখতেছি, আর ফিমেলের বডিতে কি হয় ওইটা হচ্ছে আমরা বায়োকেমিস্ট্রিতে গিয়ে পড়ি। তাহলে দেখো একটা মেল বডিতে ধরে নিচ্ছে কি, যে একটা মানুষ, তার ওজন হচ্ছে যে 70 কেজি। হ্যাঁ, ধরো মিনিট, সেকেন্ড। তাহলে আসো যে কি বলছে, একটা মানুষ যার ওজন হচ্ছে যে 70 কেজি, এরকম 70 কেজি একটা অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে আমরা বডি ফ্লুইড কিভাবে হিসাব করি? এখন যদি সে মেল হয় তাহলে তার বডি ফ্লুইডের পরিমাণ হবে তার ওজনের হচ্ছে 60%। আর হচ্ছে ফিমেল, যেটা বললাম ফিমেলটা আমরা নর্মালি বায়োকেমিস্ট্রিতে গিয়ে পড়ি, তো ওখানে আমরা দেখবো যে যদি ফিমেল হয় তাহলে তার বডি ফ্লুইডের পরিমাণ হবে হচ্ছে যে 55%। ঠিক আছে, এটা জাস্ট মনে রাখো। তাহলে মেল হলে 60% আর ফিমেল হলে হচ্ছে 55%। তাহলে দেখো যদি 70 কেজি সে তার ওজন হয় আর তার 60% যদি তার বডি ফ্লুইড হয়, তাহলে বডি ফ্লুইডের পরিমাণ কতটুকু হবে? 42 লিটার। তো এখন এই যে টোটাল বডি ফ্লুইড তার হচ্ছে যে 42 লিটার। এখন এই 42 লিটারকে আমরা আবার দুইটা কম্পার্টমেন্টে ভাগ করি। একটা হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড, মানে যেটা সেলের বাইরে থাকে, আর একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, মানে যেটা হচ্ছে সেলের ভিতরে থাকে। তাহলে যেটা হচ্ছে সেলের বাইরে থাকে সেটাকে আমরা কি বলতেছি? ইসিএফ, মানে এক্সট্রা সেলুলার ফ্লুইড। আর যেটা হচ্ছে সেলের ভিতরে থাকতেছে সেটাকে আমরা বলতেছি আইসিএফ বা হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড। এখন সেলের ভিতরেই হচ্ছে মেজরিটি ফ্লুইডটা থাকে, মানে 2/3 ফ্লুইডই থাকে হচ্ছে সেলের ভিতরে, আর 1/3 ফ্লুইড থাকে হচ্ছে কি সেলের বাইরে। তার মানে ইসিএফ এর পরিমাণ হচ্ছে 1/3 আর আইসিএফ এর পরিমাণ হচ্ছে 2/3। তাহলে এই যে টোটাল আমরা 42 লিটার হচ্ছে ফ্লুইড পাইছিলাম, তাহলে 42 লিটারকে যদি আমি 1/3 আর 2/3 ভাগ করি তাহলে কি দেখো, ইসিএফ হবে 14 লিটার আর আইসিএফ হবে কি তোমার হচ্ছে 28 লিটার। এইটুকু আমাদের মোটামুটি এইটুকু জানলেই হবে। হ্যাঁ, আমরা যখন এই আইটেমটা পড়বো তখন এখান থেকে আমরা একটু কিছু জিনিসপাতি দেখবো। তাও যদিও বলে রাখি আর কি, তো আমাদের খুব কমনলি আস্ক একটা কোশ্চেন ভাইবার জন্য, সেটা হচ্ছে যে আইসিএফ এ কোন কোন আয়নের পরিমাণ বেশি থাকে আর ইসিএফ এর মধ্যে কোন কোন আয়নের পরিমাণ হচ্ছে বেশি থাকে। তো যখন হচ্ছে যে আমরা হোমিওস্ট্যাসিস আইটেমটা পড়বো তখন হচ্ছে এই যে সোডিয়ামের কনসেন্ট্রেশন কতটুকু থাকে, ক্লোরাইডের কনসেন্ট্রেশন, আইসিএফ ইসিএফ এ কতটুকু থাকে, ওইগুলো হচ্ছে ভ্যালু আমাদেরকে মেমোরাইজ করতে হয়। তো এই আইটেমে আমাদের এই ভ্যালুগুলো আপাতত দরকার নেই, আমরা খালি জানবো যে আইসিএফ এ কোন কোন আয়ন বেশি থাকে আর ইসিএফ এ কোন কোন আয়ন বেশি থাকে। তাহলে দেখো ইসিএফ এ থাকে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে বাইকার্বনেট। আর হচ্ছে যে যেটা আইসিএফ এর মধ্যে থাকে হচ্ছে আমার পটাশিয়াম আর ফসফেট। ফসফেট আর পটাশিয়াম এই দুটো মনে রাখতেই হবে, ম্যাগনেসিয়াম চাইলে মনে রাখতে পারো। তাহলে এটা অলওয়েজ মনে রাখতে হবে যে ইসিএফ এর মধ্যে সোডিয়াম ক্লোরাইড বাইকার্বনেট আর আইসিএফ এর মধ্যে হচ্ছে পটাশিয়াম আর ফসফেট। ঠিক আছে, তাহলে এইটুকু হচ্ছে মোটামুটি আমাদের এখান থেকে জানলেই হবে। আচ্ছা এখন দেখো এই যে ইসিএফ আর আইসিএফ বললাম, তার মানে কি, যে ধরো দুইটা হচ্ছে সেল, এ একটা সেল আর এ একটা সেল, তাহলে এই সেলের ভিতরে হচ্ছে যে ফ্লুইডটা থাকবে সেটা হচ্ছে আইসিএফ। হ্যাঁ, আর এই দুইটা সেলের বাইরে, মানে ধরো দুইটা সেলের মাঝখানে বা চারি সাইডে এইসব জায়গায় যেসব ফ্লুইড থাকবে এটা হচ্ছে যে আমাদের ইসিএফ। আচ্ছা এখন এই ইসিএফ আবার হচ্ছে তিন ধরনের হয়। তার মধ্যে একটা টাইপ কি, একটা টাইপ হচ্ছে এই যে আমাদের ব্লাডের যে প্লাজমা, এই ফ্লুইডটা। ঠিক আছে, এটাও তো একটা ফ্লুইড প্লাজমা। তাহলে প্লাজমা হচ্ছে কোন টাইপের বডি ফ্লুইড? এটা হচ্ছে এক্সট্রাসেলুলার বডি ফ্লুইড। তাহলে আজকে যেহেতু আমরা প্লাজমা প্রোটিন পড়বো, তার মানে কি এই প্লাজমা সম্পর্কে আমাদের জানতে হবে, তাই না? প্লাজমা প্রোটিনের অল কাহিনী। তাহলে এই যে প্লাজমা প্রোটিন জানার আগে জানতে হবে এই যে আমরা প্লাজমা পড়লাম, প্লাজমার পরিমাণ কতটুকু? প্লাজমার পরিমাণ হচ্ছে 3 লিটার। আর এই প্লাজমাটা কোন টাইপের ফ্লুইড? এটা হচ্ছে যে ইসিএফ, মানে এক্সট্রাসেলুলার ফ্লুইড। ঠিক আছে, তাহলে এইটুকুই হচ্ছে আমাদের প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডের কথা বলছে। তাহলে আমরা এখন ডিরেক্টলি প্লাজমা বা ব্লাডের মধ্যে চলে যাই। তাহলে প্লাজমা পড়া মানে কি? প্লাজমা পড়া মানে মোটামুটি হচ্ছে যে ব্লাড নিয়ে পড়া। হ্যাঁ, তাহলে ফার্স্টে হচ্ছে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে ব্লাডের ডেফিনেশন। তাহলে ফার্স্টে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ব্লাডের ডেফিনেশন। তাহলে ব্লাডের ডেফিনেশন আমরা মোটামুটি এই জায়গা থেকে শুরু করলে হবে, এই প্রথম লাইন না বললেও চলবে। যে ব্লাড কি? ব্লাড হচ্ছে একটা স্পেশালাইজড ফ্লুইড ফর্ম ও কানেকটিভ টিস্যু। হ্যাঁ, তো এটা তো আমরা ছোট থেকে পড়ে আসছি যে সেটা কি, ব্লাড হচ্ছে একটা কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু মানে কি, বাংলায় যেটাকে আমরা কি করতাম, যোজক কলা। ঠিক আছে, তাহলে ব্লাড হচ্ছে একটা
কানেকটিভ টিস্যু। তো এটা কেন আমরা স্পেশালাইজড কানেকটিভ টিস্যু বলতেছি, কারণ হচ্ছে ব্লাড ছাড়া বডিতে আর যত কানেকটিভ টিস্যু আছে সবাই হচ্ছে সলিড ফর্মে থাকে, যেরকম কি বোনস, কার্টিলেজ, হ্যাঁ এগুলা, এই যে অস্থি তরুণাস্থি এগুলা, হ্যাঁ। কিন্তু একমাত্র ব্লাডই হচ্ছে একমাত্র কানেকটিভ টিস্যু যেটা হচ্ছে ফ্লুইড ফর্মে থাকে। তাহলে যেহেতু ফ্লুইড ফর্মে থাকে এই জন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে স্পেশালাইজড ফর্ম অফ কানেকটিভ টিস্যু। আচ্ছা, এখন এর আগে একটা জিনিস বলে আসি ডেফিনেশনটা শেষ করার আগে, সেটা হচ্ছে যে বডিতে আমরা 4 ধরনের টিস্যু পড়ছি, তাই না? যে কি কি, একটা হচ্ছে যে তোমার নার্ভাস টিস্যু, একটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, একটা হচ্ছে কানেকটিভ টিস্যু, আর একটা হচ্ছে মাসকুলার টিস্যু, হ্যাঁ। তো এখন ধরো এইটা যে কোনো একটা টাইপের টিস্যু, হ্যাঁ। তো এই টিস্যুর মধ্যে 2 ধরনের কম্পোনেন্ট থাকে, হ্যাঁ। এটা হচ্ছে শুনে রেকর্ড শুনে লিখে নিও যে একটা টিস্যুর মধ্যে হচ্ছে 2 ধরনের কম্পোনেন্ট থাকে। কি কি কম্পোনেন্ট? এইটা যদি একটা টিস্যু হয়, অনেকগুলো সেল মিলে আমার হচ্ছে টিস্যু তৈরি হয়, হ্যাঁ। তাহলে ধরো এই টিস্যুটার মধ্যে এরকম অনেকগুলো হচ্ছে সেল আছে। এখন এই যে সাপোজ ধরেন কয়টা সেল আঁকলাম, 1 2 3 4 5 6 7টা, তাহলে সাপোজ এই 7টা সেল মিলে আমার এই একটা টিস্যু ফর্ম হয়েছে। এখন এই যে 7টা আলাদা আলাদা সেল, এদেরকে একসাথে ধরে রাখার জন্য আমার আরেকটা কম্পোনেন্ট লাগে। কি বললাম? এই যে 7টা সেল মিলে আমার টিস্যু ফর্মটা হলো, তাহলে এই 7টা সেলকে একসাথে বাইন্ড করে রাখার জন্য আমার একটা বাইন্ডার লাগবে, মানে একটা কোনো সাবস্টেন্স লাগবে যারা হচ্ছে এই 7টা সেলকে একসাথে বাইন্ড করে রাখবে। তাহলে এই যে সেলগুলা, এদেরকে আমরা বলতেছি হচ্ছে সেলুলার কম্পোনেন্ট। আর যেই সাবস্টেন্সটা এই সেলগুলাকে বাইন্ড করে রাখতেছে ওদেরকে আমরা বলতেছি হচ্ছে ম্যাট্রিক্স। ঠিক আছে, আবার বলি যে একটা টিস্যুর মধ্যে যতগুলো সেল থাকে ওগুলোকে আমরা বলতেছি হচ্ছে সেলুলার কম্পোনেন্ট। আর ওই সেলগুলোকে একসাথে বাইন্ড করে রেখে একটা টিস্যু ফর্ম করতেছে যে এই সাবস্টেন্সটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ম্যাট্রিক্স, হ্যাঁ। ম্যাট্রিক্স আমরা মোস্ট কমনলি বলি ম্যাট্রিক্সকে তুমি এক্সট্রা সেলুলার সাবস্টেন্স বা গ্রাউন্ড সাবস্টেন্স এরকম নামেও বহু জায়গায় দেখবা। তাহলে এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি হচ্ছে ম্যাট্রিক্স, হ্যাঁ। আচ্ছা, তো এই যে যেটা বললাম, তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে ম্যাট্রিক্স। তখন এই ম্যাট্রিক্সকে তুমি গ্রাউন্ড সাবস্টেন্স, এক্সট্রা সেলুলার সাবস্টেন্স অনেক নামে হচ্ছে বইয়ের মধ্যে দেখবা। তাহলে কি যে কোনো টিস্যুর মধ্যে আমার এই 2 ধরনের সাবস্টেন্স থাকবে, একটা হচ্ছে সেলুলার সাবস্টেন্স আর একটা হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে কি ব্লাড একটা কানেকটিভ টিস্যু, তাহলে কানেকটিভ টিস্যুর মধ্যে আমার কি থাকবে? এই যে সেলুলার সাবস্টেন্স থাকবে বা এই গ্রাউন্ড, এই যে ম্যাট্রিক্স বা গ্রাউন্ড সাবস্টেন্স থাকবে। তাহলে আসো আমরা আবার ডেফিনেশন চলে আসি যে কি ব্লাড হচ্ছে একটা স্পেশালাইজড ফ্লুইড ফর্ম অফ কানেকটিভ টিস্যু, যেখানে হচ্ছে কি থাকে, এই যে সেলুলার যে কম্পোনেন্ট, সেলুলার কম্পোনেন্ট হিসেবে থাকে ডাব্লিউবিসি, আরবিসি আর হচ্ছে প্লাটিলেট, হ্যাঁ। তাহলে এই প্লাটিলেট গুলাকে বা ডাব্লিউবিসি, আরবিসি, প্লাটিলেট এগুলাকে আমরা সেল তো বলি, ঠিক আছে, সেলুলার কম্পোনেন্ট, কিন্তু এই যে ব্লাডের যে সেলুলার কম্পোনেন্ট এটাকে আমরা একটা স্পেশাল নাম দিছি, সেটা হচ্ছে ফর্মড এলিমেন্ট, হ্যাঁ। তো মাঝে মাঝে ভাইরাতে আস্ক করে যে এই ডাব্লিউবিসি, আরবিসি, প্লাটিলেট এদেরকে কেন ফর্মড এলিমেন্ট বলা হয়। আচ্ছা, ফর্মড এলিমেন্ট কেন বলা হয়? এই যে ধরো আরবিসি, হ্যাঁ, আরবিসি নিয়ে আমরা কতদিন পড়ছি। এখন আরবিসির মধ্যে কিন্তু কোনো নিউক্লিয়াস নেই। তো এখন আমরা ছোট থেকে কি পড়ে আসছি যে সেল ডিভিশন হওয়ার জন্য একটা নিউক্লিয়াস দরকার। তাহলে আরবিসির মধ্যে যেহেতু হচ্ছে কোনো ধরনের নিউক্লিয়াস নেই, তার মানে আরবিসি কি ও কোনো ধরনের হচ্ছে করতে পারে না, সেল ডিভিশন করতে পারে না, হ্যাঁ। তাহলে সেল ডিভিশন যেহেতু করতে পারে না, তাহলে নতুন নতুন আরবিসি কোন জায়গা থেকে তৈরি হয়? আমাদের যে বোন ম্যারো থাকে, বোন ম্যারো থেকে তৈরি হয়। ঠিক আছে, তাহলে এই যে বোন ম্যারো থেকে আরবিসি তৈরি হচ্ছে, এরা কোনো সেল ডিভিশনের মাধ্যমে তৈরি হচ্ছে না। সিমিলারলি ফর ডাব্লিউবিসি, প্লাটিলেট সবগুলা এরা হচ্ছে কিন্তু সেল ডিভাইড করে করে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা হচ্ছে না, এরা হচ্ছে ডিরেক্টলি বোন ম্যারো থেকে তৈরি হচ্ছে। তো তার মানে কি বোন ম্যারো থেকে ফর্ম হয়ে ওরা হচ্ছে ব্লাডের যে মেন ফ্লোর মধ্যে আসতেছে। এই জন্য ডাব্লিউবিসি, আরবিসি, প্লাটিলেট এইগুলাকে আমরা বলি হচ্ছে ফর্ম এলিমেন্টস। এটা বুঝতে পারছো? জি আপু, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে গেল ফর্মড এলিমেন্টস। তাহলে কি বলতেছে? ব্লাড হচ্ছে একটা স্পেশালাইজড ফ্লুইড ফর্ম অফ কানেকটিভ টিস্যু, যেটার মধ্যে আমার কি থাকবে? এই 3টা ফর্মড এলিমেন্ট থাকবে, আর থাকবে হচ্ছে যে ইন্টারসেলুলার সাবস্টেন্স। তাহলে ইন্টারসেলুলার সাবস্টেন্স মানেই হচ্ছে ম্যাট্রিক্স, হ্যাঁ। তাহলে দেখো ম্যাট্রিক্সের কিন্তু অনেকগুলো নাম, একটা ম্যাট্রিক্স, একটা হচ্ছে ইন্টারসেলুলার সাবস্টেন্স, এক্সট্রা সেলুলার সাবস্টেন্স, গ্রাউন্ড সাবস্টেন্স, অনেক রকম, তুমি যা খুশি সেটাই বলতে পারবা। তাহলে এখানকার যে ম্যাট্রিক্স সেটা কি লিকুইড ফর্মে থাকে, তাহলে ম্যাট্রিক্স লিকুইড বলে পুরো ব্লাড হচ্ছে লিকুইড হয়েছে। তাহলে এই দুটো জিনিস নিয়ে তৈরি হয়। আর কি করে? একটা হচ্ছে ক্লোজড কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে ও হচ্ছে যে ফ্লো করে। যেরকম ধরো ব্লাড কিন্তু শুধুমাত্র ব্লাড ভেসেলসের মধ্যেই থাকে, ও কিন্তু কখনো ভেসেলসের বাইরে আসে না, মানে আর্টারি, ভেইন, ক্যাপিলারি এগুলার কিন্তু বাইরে কখনো আসে না। তাহলে কি ও মানে ওর পাম্পিং করতেছে কি হার্টের জন্য হচ্ছে কার্ডিও, আর ভেসেলসের জন্য হচ্ছে ভাস্কুলার। তাহলে পুরা ব্লাডের ডেফিনেশন কি হবে? যে ব্লাড হচ্ছে একটা, মানে ব্লাড ইজ আ স্পেশালাইজড ফ্রি ফর্ম অফ কানেকটিভ টিস্যু দ্যাট ইজ কম্পোজড অফ এই যে লিকুইড ইন্টারসেলুলার সাবস্টেন্সেস বা হচ্ছে যে ম্যাট্রিক্স, আর এই যে ফর্মড এলিমেন্টস, যেই 3টা জিনিস মিলে আরবিসি, ডাব্লিউবিসি, এরা হচ্ছে কি থাকে? সার্কুলেট উইদিন আ ক্লোজড কার্ডিওভাস্কুলার সিস্টেম। এইটা পুরাটা হচ্ছে আমাদের ব্লাডের একটা ডেফিনেশন। ঠিক আছে,
আচ্ছা, তাহলে যে দেখো ওই যে আগেই বলে আসলাম যে এই যে সেলুলার সাবস্টেন্স যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটাই এখানে কি, এখানে হচ্ছে যে প্লাজমা। হ্যাঁ, যে এই ফর্মড এলিমেন্টস হচ্ছে সেলুলার সাবস্টেন্স, আর ফর্মড এলিমেন্টস বাদে যারা যারা থাকবে তারাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স বা ইন্টারসেলুলার সাবস্টেন্স বা গ্রাউন্ড সাবস্টেন্স। তাহলে ব্লাডের ক্ষেত্রে গ্রাউন্ড সাবস্টেন্স কোনটা, এই যে প্লাজমাটা। ঠিক আছে, তাহলে গেল আমাদের ডেফিনেশন। তাহলে নেক্সট আসো, এই যে দেখো এখানে হচ্ছে যে দেখাইছে ছবির মধ্যে যে এই যে লিকুইড পোর্শন যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের প্লাজমা, মানে আমাদের ম্যাট্রিক্স বা হচ্ছে যে গ্রাউন্ড সাবস্টেন্স। আর বাকি এই যেটা হচ্ছে আরবিসি, এইটা কি, এটা হচ্ছে মানে ডাব্লিউবিসি, তাই না? এই যে আরবিসি কি, এই যে বাইকনকেভ শেপ, আমরা শেপ দেখে দেখে চিনতেছি। ঠিক আছে, আচ্ছা এখন আসো এখানে। আচ্ছা, এখন বলতেছে এই যে যেটা বললাম একদম শুরুতে আমরা পড়ে আসছি, সেটা কি যে এই ব্লাড হচ্ছে একটা ফ্লুইড ফর্ম অফ কানেকটিভ টিস্যু, যেটাকে আমরা কি বলতেছি, একটা স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। স্পেশালাইজড কেন বলতেছি, কারণ ব্লাড ছাড়া বডিতে যত কানেকটিভ টিস্যু আছে সবই হচ্ছে আমার সলিড ফর্মে থাকে, খালি ব্লাডই একমাত্র কানেকটিভ টিস্যু যে হচ্ছে কি, যে হচ্ছে লিকুইড ফর্মে থাকে। আচ্ছা, এখন বলতেছে যে ও তো লিকুইড আর বাকি সবাই তো সলিড। হ্যাঁ, তো ও যে লিকুইড, লিকুইড হওয়া সত্ত্বেও কেন ওকে আমরা স্পেশালাইজড কানেকটিভ টিস্যু বলতেছি, মানে কেন কানেকটিভ টিস্যুর হচ্ছে যে ইয়াতে ফেললাম, মানে ক্লাসিফিকেশনের মধ্যে ফেললাম। তাহলে কেন ফেললাম বলার আগে একটা জিনিস হচ্ছে দেখাই। আচ্ছা আপু, ব্লাড কি কেন স্পেশালাইজড করা হচ্ছে? কারণ ওই যে বললাম যে ব্লাড হচ্ছে একমাত্র লিকুইড। ধরো ব্লাড ছাড়া কানেকটিভ টিস্যু বডিতে আর কি কি আছে, বোনস, তারপর হচ্ছে কার্টিলেজ, এগুলো। ঠিক আছে, তো দেখো বোনস, কার্টিলেজ এগুলো সবই কিন্তু তোমার সলিড, আর ব্লাডই একমাত্র যে হচ্ছে যে তোমার লিকুইড। হ্যাঁ, তাহলে লিকুইড বলে ওকে আমরা বলতেছি স্পেশাল। বুঝছো? আচ্ছা, এখন যেটা বলতেছিলাম, এই যে তোমাকে একটু আগে যে ছবিটা দেখাইলাম, যে ধরো এটা একটা টিস্যু, এই টিস্যুর মধ্যে ধরো অনেকগুলো এরকম হচ্ছে সেলুলার কম্পোনেন্ট আছে। ঠিক আছে, তাহলে ধরো এই যে 6টা আমি সেল আঁকাইলাম, তাহলে এই টিস্যুর মধ্যে ধরো এরকম 6টা হচ্ছে সেল আছে। আচ্ছা, এখন বলতেছে এই যে আমরা 4 টাইপের যে বেসিক টিস্যু জানি, হ্যাঁ 4 টাইপের বেসিক টিস্যু তো পড়ছো ছোটবেলা থেকে, কি কি যায় আবার বলি, মাসকুলার টিস্যু, কানেকটিভ টিস্যু, নার্ভাস টিস্যু, আর হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। হ্যাঁ, তো এখন এটা হিস্টোলজি যখন পড়বা, হিস্টোলজিতে দেখবে একদম প্রথম দিককার পড়া, মানে একদম প্রথম দিনের পড়া এটা বলা যায়। হ্যাঁ, যে এই যে আমাদের 4 টাইপের টিস্যু আছে, এই 4 টাইপের টিস্যুর মধ্যে কিছু বেসিক ডিফারেন্স আছে, মানে আমরা কিসের বেসিসে 4 টাইপের টিস্যু ভাগ করলাম। তো এটার একটা বেসিক ডিফারেন্স হচ্ছে, যদি এই, আমি তো বললাম এটা একটা টিস্যু, এখন এটা কোন টাইপের টিস্যু আমি কিন্তু মেনশন করি নাই। হ্যাঁ, এটা এপিথেলিয়ালও হইতে পারে, এটা কানেকটিভও হইতে পারে, এটা যা খুশি হইতে পারে। এখন ধরো একটা মাইক্রোস্কোপের নিচে, মানে হিস্টোলজির সব পড়া কিন্তু মাইক্রোস্কোপে দেখে দেখে হয়। এখন একটা টিস্যুকে তুমি মাইক্রোস্কোপের নিচে দেখে কিভাবে চিনবা যে সেটা কানেকটিভ টিস্যু, সেটা এপিথেলিয়াল টিস্যু, নাকি সেটা কোন টাইপের টিস্যু? কিভাবে চিনবো সেটা হচ্ছে, এই যে আমরা 2 টাইপের কম্পোনেন্ট জানি, একটা হচ্ছে তোমার সেলুলার কম্পোনেন্ট আর একটা হচ্ছে ম্যাট্রিক্স বা গ্রাউন্ড সাবস্টেন্স। এখন যদি তুমি কোনো টিস্যুর মধ্যে দেখো যে গ্রাউন্ড সাবস্টেন্সের পরিমাণ বেশি কিন্তু সেলুলার কম্পোনেন্টের পরিমাণ কম, তাহলে ওইটা হবে হচ্ছে কানেকটিভ টিস্যু। কি বললাম, যে তুমি যদি মাইক্রোস্কোপের নিচে দেখো একটা টিস্যুর মধ্যে তোমার হচ্ছে গ্রাউন্ড সাবস্টেন্সের পরিমাণ বেশি কিন্তু সেলুলার কম্পোনেন্টের পরিমাণ হচ্ছে কম, তাহলে সেইটা হয়ে যাবে কানেকটিভ টিস্যু। আর যদি উল্টাটা হয়, যে সেলুলার কম্পোনেন্টের সংখ্যা বেশি কিন্তু ম্যাট্রিক্সের পরিমাণ হচ্ছে কম, তাহলে সেইটা তখন হয়ে যাবে হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। হ্যাঁ, তার মানে এই দুইটা তুমি আপাতত মনে রাখো, বাকি দুটার ক্ষেত্রে দরকার নেই, হিস্টোলজিতে গিয়ে পড়বা। তাহলে কানেকটিভ টিস্যু বোঝার জন্য আমাকে মাইক্রোস্কোপের নিচে কি পাইতে হবে, যে ওই জিনিসটার মধ্যে, ওই টিস্যুটার মধ্যে আমার এই যে ম্যাট্রিক্স যেটা, এই ম্যাট্রিক্সের পরিমাণটা হচ্ছে বেশি থাকবে আর সেলুলার কম্পোনেন্টের পরিমাণটা হচ্ছে কম থাকবে। এইটা যদি আমি মাইক্রোস্কোপের নিচে এই ফিচারটা পাই, তাহলে আমি বুঝবো কি যে এটা হচ্ছে আমার আমার কি টিস্যু, এটা হচ্ছে আমার কানেকটিভ টিস্যু। ঠিক আছে, তাহলে তুমি যদি ব্লাডকে একটা মাইক্রোস্কোপের নিচে দেখো, তখন তুমি দেখবা এই যে ইন্টারসেলুলার সাবস্টেন্স মানে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের পরিমাণ হচ্ছে 55%, আর আমার যে ডাব্লিউবিসি আরবিসি প্লাটিলেট এইটার পরিমাণ হচ্ছে 45%। তাহলে কি আমার এক্সট্রা সেলুলার যে ম্যাট্রিক্সটা বা যে গ্রাউন্ড সাবস্টেন্স, ওইটার পরিমাণ কি বেশি হইলো না? তার মানে অবশ্যই কি ব্লাড তাহলে একটা কানেকটিভ টিস্যু। মানে এটাই বলছে যে কেন ব্লাডকে আমরা কানেকটিভ টিস্যু বলতেছি, কোন বৈশিষ্ট্য দেখে। তাহলে এইটা হচ্ছে আমাদের মেইন বৈশিষ্ট্য। হ্যাঁ, যে এখানে আমার এই যে ম্যাট্রিক্সের পরিমাণটা বেশি থাকবে, সেলুলার সাবস্টেন্স কম থাকবে, এই একটা বৈশিষ্ট্য দিয়ে আমি বলে ফেলতে পারি ব্লাড হচ্ছে আমার কানেকটিভ টিস্যু। আচ্ছা, আরেকটা কথা বলতেছে কি, যে এটা হচ্ছে হিস্টোলজির বেসিসে বললো, আর এমব্রায়োলজি মানে ডেভেলপমেন্টাল বেসিসে কি বলতেছে, এই যে এটা এখনো যদিও পড়ো নাই, এমব্রায়োলজিতে গিয়ে পড়বা, সেটা হচ্ছে যে মানে পড়ো নাই বলা ভুল, ইন্টারে পড়ছো, সেটা হচ্ছে যে আমাদের যারা আমরা ম্যামালস, হ্যাঁ ম্যামালসের বডিতে 3টা জার্ম লেয়ার থাকে। হ্যাঁ, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। তো একটোডার্ম থেকে বডির কাভারিং গুলা ডেভেলপ করে, মেসোডার্ম থেকে কিছু স্ট্রাকচার আসে, এন্ডোডার্ম থেকে কিছু স্ট্রাকচার আসে। এখন বডির আমাদের হিউম্যান বডিতে যত কানেকটিভ টিস্যু আছে সবাই হচ্ছে মেসোডার্ম লেয়ার থেকে অরিজিনেট করে, এই যে বোনস, কার্টিলেজ আর যা যা আছে সবকিছু হচ্ছে মেসোডার্মাল অরিজিন থেকে, মানে মেসোডার্ম জার্ম লেয়ার থেকে অরিজিনেট করে। এখন ব্লাডও মেসোডার্ম থেকে অরিজিনেট করে।
তার মানে কি যে এই দুইটা কারণে ব্লাডকে আমরা কানেকটিভ টিস্যু বলবো। এটা কিন্তু ধরে ভাইবাতে, হ্যাঁ, যে ব্লাডকে তুমি কেন কানেকটিভ টিস্যু বলতেছো, ওটা তো একটা লিকুইড, তাহলে তুমি কি বলবা যে ইন্টারসেলুলার সাবস্টেন্স এখানে বেশি আছে সেলুলার সাবস্টেন্সের তুলনায়, আর এইটা হচ্ছে মেসোডার্ম জার্ম লেয়ার থেকে অরিজিনেট করছে, এই জন্য আমি ব্লাডকে হচ্ছে কানেকটিভ টিস্যু বলতেছি। ঠিক আছে, তাহলে এখন আসো নেক্সটে চলে যাই। এখন এই যে ব্লাডের কম্পোনেন্ট, এটা আমরা ইন্টারে অনেক ভালো করে পড়তাম, বরং এখানে যা আছে এর তুলনায় আরো অনেক ডিটেলস পড়তাম। ঠিক আছে, তাহলে ব্লাডের কম্পোনেন্ট তুমি আমার চেয়ে আরো ভালো জানো। তো ব্লাডকে ভাঙলে কি পাবে, একটা পাবে যে বোর্ড প্রথম থেকে বলে আসতেছে, একটা হচ্ছে সেলুলার কম্পোনেন্ট আর একটা হচ্ছে আমাদের এক্সট্রা সেলুলার কম্পোনেন্ট বা গ্রাউন্ড সাবস্টেন্স। তাহলে ব্লাডের ক্ষেত্রে গ্রাউন্ড সাবস্টেন্স ম্যাট্রিক্সের নাম হচ্ছে প্লাজমা। আর সেলুলার সাবস্টেন্স তো আমরা জানি, সেলুলার সাবস্টেন্সকে আমরা কি বলি, ফর্মড এলিমেন্টস বলি, হ্যাঁ, এটা তো বলে আসছি। তাহলে ডাব্লিউসি, আরবিসি, প্লাটিলেট। এখন এই যে প্লাজমার মধ্যে আবার তিনটা ভাগ, হ্যাঁ, ইন্টারে কিন্তু আমরা দুইটা ভাগ বলতাম, যে ওয়াটার আর সলিড এরকম বলতাম, এখানে আবার গ্যাসের কথা বলে, হ্যাঁ, যে ওয়াটার সলিড গ্যাস। তাহলে এগুলা এত ইম্পর্টেন্ট কিছু না, এগুলো তুমি এমনি পারবা। তো এই সলিডের মধ্যে আবার অর্গানিক, আবার হচ্ছে ইনঅর্গানিক, এই নামটামগুলো একটুখানি দেখে নিও। ঠিক আছে, এটা ইন্টারের পড়ালেখায় আবার হচ্ছে রিপিট করছে, এখানে নতুন কিছু হচ্ছে নাই। তাহলে দেখো এখানে আবার বলছে এই যে আমাদের যে পড়াশোনা কি সেলুলার সাবস্টেন্স কম থাকবে কত পার্সেন্ট, 45%, আর আমাদের কি প্লাজমা থাকবে 55%। এই জন্য আমি কি বলতেছিলাম, কানেকটিভ টিস্যু বলতেছিলাম এইটাকে। আর ফর্ম এলিমেন্টস কি কি আছে, ডাব্লিউবিসি, আরবিসি, প্লাটিলেট, এটাও জানো। ঠিক আছে, তাহলে এখন আচ্ছা, এখন দেখো এই যে প্লাজমার পরিমাণও ইন্টারমিডিয়েটে পড়ছো, যে আমাদের ব্লাড থাকে হচ্ছে 5 থেকে 6 লিটার, হ্যাঁ, এই যে ব্লাড থাকে কত, 5 থেকে 6 লিটার। আর ফিমেল যদি হয় তাহলে ফিমেলের বডিতে থাকে হচ্ছে 4.5 লিটার। হ্যাঁ, এটা পড়বা, সামনে দেখবা গাইডেই আছে এই পরিমাণগুলো, হ্যাঁ, যে 5 থেকে 6 লিটার হচ্ছে মেল বডিতে থাকে, ফিমেল বডিতে কোথাও বলে 4.5, কোথাও বলে 4.5 থেকে 5.5 এরকম। ঠিক আছে, তো রেঞ্জে বলাই বেটার। আর হচ্ছে এইটুকু হচ্ছে আমাদের ব্লাডের পরিমাণ, আর আমাদের প্লাজমা থাকে হচ্ছে 3 লিটার। ঠিক আছে, এটা ইন্টারেই পড়ছো। এখন এই যে প্লাজমার মধ্যে কি ওয়াটার থাকবে, সলিড থাকবে, ওয়াটারের পরিমাণ 90 থেকে 92, সলিড পরিমাণ 8 থেকে 10, এগুলো তো মুখস্থ জিনিস, এই ইন্টারের এই মানগুলাই ছিল। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন হচ্ছে যে দেখো অর্গানিক ইনঅর্গানিক সাবস্টেন্সের মধ্যে কি কি পাবা, ইনঅর্গানিক সাবস্টেন্সকে আমাদের যত আয়ন আমরা জানি সবগুলো আয়ন। ঠিক আছে, এটাও নতুন কিছু বলার নেই, আমরা যেখান থেকে বলার আছে সেখানে হচ্ছে চলে আসি। আচ্ছা, এই হচ্ছে অর্গানিক সাবস্টেন্সগুলোর একটুখানি নাম দেখো। অর্গানিক সাবস্টেন্সের মধ্যে বিশেষ করে হচ্ছে যে এই যে নন প্রোটিন সাবস্টেন্স কি কি আছে একটুখানি দেখো, প্রোটিন আর হচ্ছে যে প্রোটিন সাবস্টেন্স কি কি আছে, এই দুইটা জিনিসের একটু নামগুলো দেখে রাখ। ঠিক আছে, আর হচ্ছে যে পিগমেন্টটা দেখো, দেখো পিগমেন্ট কারা কারা বলো তো, কালকে আমরা ফেট অফ দ্য আরবিসি পড়তে যে যেই দুটা জিনিস পাইছিলাম, বিলিরুবিন আর বিলিভার্টিন, সেটাই কিন্তু দেখো এখানে হচ্ছে পিগমেন্ট। হ্যাঁ, তাহলে নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্সেস, প্রোটিন আর হচ্ছে পিগমেন্ট, এইগুলার নাম একটুখানি দেখে রেখো, এখানে তো আসলে বোঝার কিছু নেই, এটা হচ্ছে মানে মেমোরাইজ করে রাখার জিনিস। ঠিক আছে, তাহলে জি। আচ্ছা, এবার হ্যাঁ বলো। হুম হুম, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আচ্ছা, এই যে আমরা এখন চলে আসবো হচ্ছে ব্লাডের প্রপার্টিজে। তো আমরা গতদিন আরবিসির ক্ষেত্রে এরকম একটা প্রশ্ন করছিলাম যে আরবিসির মরফোলজি, হ্যাঁ, তো এই প্রপার্টি মরফোলজি আসলে একই কথা। তো আমরা ওই দিন পড়ছিলাম ব্লাড আরবিসির মরফোলজি, আজকে করতেছি অ্যাজ আ হোল ব্লাডের মরফোলজি। তাহলে মরফোলজির মধ্যে যে আমরা কি কি বলি, ওটা দেখতে কেমন, ওটার সাইজ কেমন, শেপ কেমন, বাকি বৈশিষ্ট্য কেমন, আমরা এইসব বলি। ঠিক আছে, তাহলে দেখো তুমি সবই জানো, ব্লাডের কালার কি রেড, রেড কেন হয়, কারণ ব্লাডের মধ্যে হিমোগ্লোবিন থাকে। আচ্ছা, যেটা জানো না সেগুলো বলি। জানো নাকি অডোর, হ্যাঁ, তো ব্লাডের একটা অডোর থাকে, মানে অডোর মানে কি গন্ধ, ব্লাডের একটা গন্ধ থাকে, কেন থাকে, কারণ ব্লাডের মধ্যে কিছু হচ্ছে যে ফ্যাটি অ্যাসিড থাকে, এফএ মানে হচ্ছে ফ্যাটি অ্যাসিড, হ্যাঁ, তো ওই ফ্যাটি অ্যাসিডগুলোর প্রেজেন্স থাকার কারণে ব্লাডের একটা হচ্ছে পিকুলিয়ার অডোর থাকে। পিকুলিয়ার বলতে কি বোঝাইছে, পিকুলিয়ারের বাংলা হচ্ছে যে তোমার স্পেসিফিক কিছু না, মানে ধরো সুগন্ধ দুর্গন্ধ এইভাবে তুমি বলতে পারবে না, একটা হচ্ছে যে একটা ডিফারেন্ট টাইপের একটা পিকুলিয়ার অডোর থাকে, পিকুলিয়ার মানে ডিফারেন্ট আনকমন এরকম বোঝায়। তাহলে একটা পিকুলিয়ার অডোর থাকে, কেন থাকে, কারণ এখানে কিছু আমাদের ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড থাকে। আচ্ছা, ভোলাটাইল মানে কি, ভোলাটাইল একটা টার্ম আছে, হ্যাঁ, এটা এগুলো সব বায়োকেমিস্ট্রিতে গিয়ে পড়বা। ভোলাটাইল মানে হচ্ছে দুইটা টার্ম আমরা বলি, একটা হচ্ছে ভোলাটাইল আর একটা হচ্ছে নন ভোলাটাইল। ভোলাটাইল মানে হচ্ছে যেগুলো তোমার রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে বের হইতে পারে। যেরকম ধরো কি, রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে বের হয় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তাই না, যে আমরা যখন নিঃশ্বাস ছাড়ি তখন কি আমাদের কার্বন ডাইঅক্সাইড বের হয়, তাহলে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা ভোলাটাইল গ্যাস। তাহলে যেই সব জিনিসপাতি এরকম আমাদের রেসপিরেশনের সাথে বের হইতে পারে সেইগুলোকে আমরা বলি হচ্ছে ভোলাটাইল সাবস্টেন্স। হ্যাঁ, তাহলে এরকম ব্লাডের মধ্যে কিছু ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড থাকে, ওই ফ্যাটি অ্যাসিডগুলোর প্রেজেন্সের কারণে আমাদের ব্লাডের একটা পিকুলিয়ার অডর থাকে। আচ্ছা, এবার আসো টেস্ট। টেস্ট আমরা জানি ব্লাডের টেস্ট কেমন, সল্টি, হ্যাঁ, কেন
কেন সল্টি? কারণ এখানে কি ব্লাডের মধ্যে আমরা অনেকগুলো সল্টের নাম পড়ে আসলাম, সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম, বাইকার্বনেট ইত্যাদি ইত্যাদি অনেকগুলো সল্টের নাম পড়ে আসলাম। তো যেহেতু অনেকগুলো সল্ট থাকে তার মানে কি ব্লাডের টেস্ট হবে কেমন? সল্টি। আচ্ছা, এখন স্পেসিফিক গ্র্যাভিটিটা পড়বো। হ্যাঁ, স্পেসিফিক গ্র্যাভিটি মানে কি বলতো, যেটা ইন্টারমিডিয়েট আমরা পড়ে আসতাম হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। হ্যাঁ, আপেক্ষিক গুরুত্ব বলতে আমরা কি বুঝি, যে কোনো একটা সাবস্টেন্স পানির তুলনায় কত গুণ ভারী। হ্যাঁ, যে পানির ঘনত্ব আর হচ্ছে যে ওই জিনিসটার ঘনত্ব যদি আমি অনুপাত করি তাহলে ওইটার যেই ভ্যালু আসে ওইটাকে আমরা বলি হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। তাহলে ওই আপেক্ষিক গুরুত্বের ইংলিশে হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। তাহলে এই ব্লাডের ক্ষেত্রে স্পেসিফিক গ্র্যাভিটির মান কত, এটা একটুখানি হচ্ছে মেমোরাইজ করবা। ঠিক আছে? আচ্ছা, এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে এই যে ব্লাড, হ্যাঁ, ব্লাডের পিএইচ কত। এখন ব্লাডের পিএইচ কখনোই 7.4 এটা বলা যাবে না, এটা টিচাররা শুনলে অনেক রাগ করে। 7.4 বলবা না, কি বলবা? রেঞ্জে বলবা। 7.35 থেকে 7.45, কখনোই 7.4 কথাটা হচ্ছে বলবা না। টিচাররা পিএইচ অলওয়েজ রেঞ্জে শুনতে চাই, একটা ওয়ার্ডে শুনলে সব টিচাররা রাগ করে। ঠিক আছে? তাহলে ব্লাডের পিএইচ কত? 7.35 থেকে 7.45। তার মানে কি ব্লাডের পিএইচ যেহেতু 7 এর বেশি, তার মানে কি ব্লাড হচ্ছে আমাদের অ্যালকালাইন। ঠিক আছে? এই কথাটা মনে রাখবো, অবশ্যই 7.4 বলা যাবে না, বইয়ে লেখা থাকুক বা না থাকুক বইয়ে কেটে দিবা। ঠিক আছে? আচ্ছা, এবার আসা হচ্ছে ভিসকসিটি। ভিসকসিটি মানে ওর ঘনত্ব কতটুকু, তাহলে পানির তুলনায় 5 গুণ। ঠিক আছে? তাহলে গেল। আচ্ছা, আর অসমোলারিটি, অসমোলারিটি বায়োকেমিস্ট্রিতে পড়ছো না? 280 থেকে 300 বলে কোথাও, বা 320 বলে, যেটা বলো না কেন এইটা অলওয়েজ হচ্ছে যে রেঞ্জে বলবা। ঠিক আছে? যে 280 থেকে 300 বা 280 থেকে 320ও বলে কোথাও কোথাও। তাহলে এই রেঞ্জে আমরা অলওয়েজ বলবো যে এত মিলি অসমোল পার লিটার। তাহলে এই অসমোলারিটি আর পিএইচ এটা কখনোই হচ্ছে আমরা রেঞ্জ ছাড়া বলবো না, এই কথা মনে রাখতে হবে অলওয়েজ। ঠিক আছে? আচ্ছা, এখন চলে আসো হচ্ছে, আচ্ছা আরো কটা প্রপার্টি আছে ওটা আমরা দেখি। আচ্ছা, প্রথমে দেখি যে ভলিউম। তাহলে ব্লাডের ভলিউম কতটুকু? ব্লাডের ভলিউম হচ্ছে 5 থেকে 6 লিটার। এই 5 থেকে 6 লিটার কখন? যদি আমরা মেল বডিতে হিসাব করি, কিন্তু ফিমেল বডিতে কিন্তু কমে যায়। ফিমেল বডিতে দেখো আরিফে দেওয়া আছে যে ওই যে যেটা বললাম যে 4.5 থেকে 5.5 এরকম, বা 4.5 থেকে 5ও বলে অনেকে, মানে 4.5টা বললেই হবে। ঠিক আছে? এটা থেকে মানে 4.5 থেকে 5 বা 4.5 থেকে 5.5 যেটাই বলো। আচ্ছা, আর টোটাল টোটাল বডি ওয়েটের কত? আমরা ইন্টারে পড়তাম 8% মোস্ট প্রবাবলি। হ্যাঁ, তাহলে এখানে আমরা বলবো 7 থেকে 8%, সবসময় রেঞ্জে বলার চেষ্টা করব। আচ্ছা, তুমি গতদিন আমার কাছে শুনছিলা যে প্লাজমা কলোয়েডাল অস্মোটিক প্রেশারের মান কত। এটা কোথাও কোথাও বলে 25, কোথাও কোথাও বলে 28। তুমি যেটাই বলো না কেন সেটাই অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ, আরিফে দেখবা মনে হয় 25 তে আছে, আর এখানে এরা বলতেছে হচ্ছে 28। এই ভ্যালুগুলো আসলে বই টু বই ভ্যারি করে, বুঝছো? তো 25 বললেও হবে, 28 বললেও হবে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি মুখস্থ পড়াশোনা। ঠিক আছে? আচ্ছা, ব্লাডের ফাংশন রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, মানে রিটেনের জন্য একটা 5 স্টার কোশ্চেন। ঠিক আছে? যেটা পরীক্ষায় দিবেই, মানে কার্ডে হোক টার্মে হোক ব্লাডের ফাংশন তোমাকে রিটেন কোশ্চেনে আসবেই। তাহলে ব্লাডের ফাংশনের মধ্যে অনেকগুলো ফাংশন আছে, আমরা হচ্ছে 10টা মতো ফাংশন হচ্ছে বলতাম, এখানেও 10টাই আছে। এখন তুমি 10টা ফাংশনের মধ্যে অন্যগুলা ভুলে যাও, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে 1 নম্বরে অলওয়েজ বলতে হবে রেসপিরেশন। কারণ ব্লাডের প্রধান কাজই হচ্ছে যে আমাদের বডির সব জায়গায় অক্সিজেন সাপ্লাই দেয়া। তাহলে তুমি বাকি পয়েন্টগুলো তোমার মতো করে যেটা আগে পরে যা খুশি বলো, কোনো সমস্যা নেই, কিন্তু তোমার প্রথমে এই যে রেসপিরেশনটা বলতেই হবে। তাহলে ও কি করে? ও হচ্ছে যে সব টিস্যুর মধ্যে অক্সিজেন সাপ্লাই দেয়, আবার টিস্যুগুলো থেকে কার্বন ডাইঅক্সাইড কালেক্ট করে লাঙের মধ্যে নিয়ে আসে। হ্যাঁ, তাহলে রেসপিরেশন 1 নম্বরে বলাই লাগবে। আচ্ছা, এরপরে চলে আসে নিউট্রিশন। এই সবগুলো ফাংশন তুমি এমনিই জানো। হ্যাঁ, তাহলে ও যেরকম অক্সিজেন সাপ্লাই দেয়, সাথে সাথে কি করে আমরা খাবারে যেসব জিনিসপাতি খাচ্ছি, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড ইত্যাদি ইত্যাদি, ফ্যাটি অ্যাসিড যা যা খাচ্ছি এগুলো হচ্ছে টিস্যুর মধ্যে সাপ্লাই দিবে। তাহলে একে হচ্ছে অক্সিজেন সাপ্লাই দিবে, দুয়ে কি করবে? নিউট্রিশন সাপ্লাই দিবে। আচ্ছা, তারপরে ও যেরকম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রিমুভাল করে, সাথে সাথে কি করে আমাদের যেসব মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট থাকে ওইগুলোকেও হচ্ছে রিমুভ করতে হেল্প করে বডি থেকে। তাহলে মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট কি কি আছে, যে আমরা কিডনির মাধ্যমে যেসব জিনিসপাতি বডি থেকে রিলিজ করি। তাহলে কি কি? একটা হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলা। ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসা হচ্ছে অ্যাসিড বেস ব্যালেন্স। তাহলে এই অ্যাসিড বেস ব্যালেন্স কিন্তু গতদিন বলছিলাম আরবিসি পড়ানোর সময়, যে অ্যাসিড বেস ব্যালেন্স মানে কি, ব্লাড হচ্ছে আমাদের বডির একটা বাফার সিস্টেম হিসেবে কাজ করে, যে বাফার আমরা কেমিস্ট্রিতে পড়ছি। হ্যাঁ, তাহলে বডির অনেকগুলা বাফার আছে, এটা হচ্ছে মানে বায়োকেমিস্ট্রির সেকেন্ড আইটেমে পড়বা, যে পিএইচ বা বাফার, ওইটাই হচ্ছে আইটেমের নাম। ঠিক আছে? তাহলে ওখানে হচ্ছে দেখবা, তখন এখানে ওই জিনিসটা আমরা অনেক ডিটেলস পড়ি, যে এই ব্লাড হচ্ছে আমাদের কি করে, বাফার হিসেবে কাজ করে। এখন ব্লাডের মধ্যে
মানে মোটামুটি মোরালেস 5 ধরনের বাফার থাকে। তো একটা বাফারের কথা আমরা কতদিন পড়ছি, এই যে হিমোগ্লোবিন, আরেকটা বাফার হচ্ছে যে প্লাজমা প্রোটিন, আজকে যেটা নিয়ে আমাদের মেন পড়ালেখা, আরেকটা কি থাকবে বাইকার্বনেট বাফার, এটাই সবচাইতে ইম্পর্টেন্ট বাফার, যেটা বাইকার্বনেট বাফার। হ্যাঁ, এগুলো বায়োকেমিস্ট্রির দিকে পড়বো, আপাতত জেনে রাখো ব্লাড কি করে, বাফার হিসেবে কাজ করে। আচ্ছা, তারপরে ওয়াটার ব্যালেন্স তো করেই, এটা গেল, এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না। এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার রেসপিরেশন, নিউট্রিশন, এক্সক্রিশন, অ্যাসিড বেস ব্যালেন্স, প্রথম 4টা, ঠিক আছে। আর এইগুলা হচ্ছে যে মনে থাকলে তো ভালো কথা। আচ্ছা, এরপরে যেটা আসো টেম্পারেচার রেগুলেশন। টেম্পারেচার রেগুলেশন বলতেই হবে, প্রথম 4টা টেম্পারেচার রেগুলেশন, এইগুলা হচ্ছে বলতেই হবে। তাহলে কি বললাম, টেম্পারেচার রেগুলেশন হচ্ছে বলতেই হবে, প্রথম 4টা বলতেই হবে। আচ্ছা, এরপরে চলে আসো হচ্ছে ওই যে অ্যাসিড বেস ব্যালেন্সের সাথে বলে ফেলবো হচ্ছে ইলেকট্রোলাইট ব্যালেন্স। তাহলে পরপর মনে থাকবে যে অ্যাসিড বেসের বেসের ব্যালেন্স করে, ইলেকট্রোলাইটের ব্যালেন্স করে, ঠিক আছে। এগুলো সব মুখস্থ পড়ালেখা। আচ্ছা, এরপরে আসা হচ্ছে কোয়াগুলেশন। তাহলে আমাদের হাত কেটে গেলে কি হয়, ব্লাড জমাট বাঁধে, রক্ত জমাট বাঁধে, তার মানে কি ব্লাড হচ্ছে কোয়াগুলেশন করতে পারে। কেন কোয়াগুলেশন করতে পারে, ইন্টারে পড়ছো ওই যে আমাদের 13টা ক্লটিং ফ্যাক্টর থাকে। তাহলে ডিউ টু দ্য প্রেজেন্স অফ দ্য ক্লটিং ফ্যাক্টর এটা কি করতে পারে, যখন হচ্ছে আমাদের হাত কেটে যায়, মানে কোনো জায়গায় কেটে যায়, ও হচ্ছে ব্লাডের কোয়াগুলেশন করতে পারে। তারপর হচ্ছে ইমিউন রিয়াকশন। ইমিউন রিয়াকশনও হচ্ছে যে ইয়াতে পড়ছো, ইন্টারমিডিয়েটে পড়ছো, 10 নম্বর চ্যাপ্টারে ছিল। তো ইমিউন রিয়াকশন মানে কি, আমাদের বডির মধ্যে অনেক হচ্ছে অ্যান্টিবডি থাকে। তাহলে এই যে অ্যান্টিবডিগুলো থাকে, তাহলে আমাদের বডির যে নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যবস্থা, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যান্টিবডি। আর বাইরে থেকে যখন কোনো একটা জীবাণু ঢুকতেছে, ওইটাকে আমরা বলি হচ্ছে অ্যান্টিজেন। তাহলে এই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয়ে আমাদের যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা বডিতে হচ্ছে বেড়ে যায়। যেরকম ধরো যে আমরা রোড সাইড অনেক খাবার দাবার খাই, অনেক উল্টাপাল্টা খাবার খাই, বা সবসময় যে আমরা হাত ধুয়ে একদম প্রপারলি হাইজিন মেনটেন করে খাবার খাচ্ছি, ব্যাপারটা কিন্তু এটা না। স্টিল আমরা কিন্তু সবসময় অসুস্থ হই না। কেন অসুস্থ হই না, কারণ আমাদের বডির একটা নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। ওই রোগ প্রতিরোধ ক্ষমতাটাই হচ্ছে এখানকার এই অ্যান্টিবডি, ঠিক আছে। তাহলে এই যে যখন বাইরে থেকে ধরো ওই যে আমরা রোড সাইড ফুড খাইলাম, একটা কোনো ধরো ব্যাকটেরিয়া বা ভাইরাস কিছু আমাদের বডির মধ্যে ঢুকলো, এটাকে আমরা বলতেছি অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিজেন, সরি, তাহলে একটা ঢুকলো কি অ্যান্টিজেন, ওই অ্যান্টিজেনটার এগেইনস্টে আমাদের বডির মধ্যে আসে হচ্ছে অ্যান্টিবডি। তাহলে ওই অ্যান্টিবডি কি করবে, অ্যান্টিজেনকে মেরে ফেলবে। হ্যাঁ, এটাকে আমরা বলি অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন বা হচ্ছে ইমিউন রিয়াকশন। তাহলে এই ইমিউন রিয়াকশন কি, ইমিউন রিয়াকশন হয় হচ্ছে ব্লাডের জন্য। এই অ্যান্টিবডি কোথায় থাকে, থাকে হচ্ছে ব্লাডে, ঠিক আছে। আর হরমোনাল রেগুলেশনটা বলতে পারো, যে হরমোনাল রেগুলেশন বলতে কি বুঝাইছে, যে হরমোন কি হয়, একটা কোনো জায়গা থেকে ধরো সিক্রেট হচ্ছে, ঠিক আছে। তো সিক্রেট হয়ে কি হবে, যে সাপোজ আমাদের, আমি যদি তোমাকে এখন বলতে বলি আমাদের বডির সবচাইতে ইম্পর্টেন্ট হরমোনাল গ্ল্যান্ডের নাম কি, তাহলে তুমি কি বলবা, হাইপোথ্যালামাস বলবা বা পিটুইটারি বলবা। দেখো এই হাইপোথ্যালামাস পিটুইটারি এইগুলা কিন্তু আমাদের কোথায় আছে, ব্রেনের মধ্যে আছে। কিন্তু এই হাইপোথ্যালামাস বা পিটুইটারি থেকে যে হরমোনগুলো রিলিজ হচ্ছে, ওরা কিন্তু আমার বডির প্রত্যেকটা টিস্যুর মধ্যে গিয়ে কাজ করতেছে। তাহলে ওরা সিক্রেট হলো এক জায়গায়, কাজ করতেছে আরেক জায়গায়। কিভাবে করতেছে, ওরা এই ব্লাড দিয়ে ট্রান্সপোর্ট হচ্ছে। তার মানে হচ্ছে ব্লাড কি করে, হরমোনগুলোকে ট্রান্সপোর্ট হতে হেল্প করে, ঠিক আছে। তাহলে এই মোটামুটি ব্লাডের 10টা ফাংশন, হাইয়েস্ট যতগুলো মনে রাখতে পারো ততগুলো তো ভালো, কিন্তু এই যে প্রথম 4টা, তারপরে টেম্পারেচার রেগুলেশন, তারপরে ইমিউন রিয়াকশন, এই ইম্পর্টেন্ট জিনিসগুলো হচ্ছে বলাই লাগবে, ঠিক আছে। ইলেকট্রোলাইট ব্যালেন্স অলসো, ঠিক আছে। বুঝতে পারছো এতটুকু? আচ্ছা, তাহলে এবার চলে আসো প্লাজমা প্রোটিনের মধ্যে, আমাদের যেটা আজকের মেন পড়া, ঠিক আছে। তাহলে এখন বলতেছে কি প্লাজমা প্রোটিন মানে কি, এই যে আমরা পড়ে আসলাম প্লাজমা। প্লাজমা কি, এই যে এতক্ষণে আমরা বুঝে গেছি প্লাজমা হচ্ছে এই যে আমাদের ব্লাড যে কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যুর যে ম্যাট্রিক্স, ওইটার নামই হচ্ছে প্লাজমা। তাহলে প্লাজমার মধ্যে যত প্রোটিন আছে সবগুলোকে আমরা একসাথে বলতেছি প্লাজমা প্রোটিন। আচ্ছা, এখানে একটা কারেকশন দিই, সেটা হচ্ছে তোমাকে ফার্স্টেই দেখবে আইটেমে ধরতেছে এই যে প্লাজমা প্রোটিনের ভ্যালু কত, মানে আমাদের বডিতে কতটুকু প্লাজমা প্রোটিন থাকে, অ্যামাউন্ট। এই 6 থেকে 8 কখনো বলবা না, ঠিক আছে। এই অ্যামাউন্ট কত বলবা, বলবা হচ্ছে 6.3 থেকে 8.4, ঠিক আছে, এটা বলবা। এই যে রেঞ্জে বলবো অলওয়েজ, মানে ফিজিওলজিতে সবকিছু আমরা এইভাবে রেঞ্জে বলি। তাহলে এইটা হচ্ছে গাইটনের ভ্যালু। হ্যাঁ, এই যে আমরা 6 থেকে 8 বলবো না, আমরা হচ্ছে 6.3 থেকে 8.4 বলবো। এত এককটা দেখো, একক হচ্ছে যে মানে গ্রাম পার ডেসিলিটার। হ্যাঁ, এটা খেয়াল রাখবা, দেখবা ফিজিওলজিতে আমরা যত ভ্যালু পড়ি, দুইটা এককে পড়ি, হয় গ্রাম পার লিটার অথবা গ্রাম পার ডেসিলিটার। এখন তুমি এখন একটা দুইটা করে আইটেম পড়তেছো, তোমার এই ভ্যালুগুলো মনে থাকবে। যখন তুমি পুরা বই পড়ে ফেলবা, তখন দেখবা তোমার মান মনে থাকতেছে, কিন্তু ইউনিটগুলো অনেক উল্টাপাল্টা লেগে যায়। তো হিমোগ্লোবিন কোন ইউনিটে, তারপরে প্লাজমা প্রোটিনের ভ্যালুটা কোন এককে আমরা লিখি, এই এককগুলো খেয়াল রেখে রেখে পড়বো। তাহলে আমরা প্লাজমা প্রোটিনের এককটা লিখি হচ্ছে গ্রাম পার ডেসিলিটারে, অথবা এটাকে আমরা গ্রাম পার সেন্টেন্স বলতে পারি, ঠিক আছে। তাহলে এটা আমরা কি করবো, 6 থেকে 8 বলবো না, আমরা অলওয়েজ হচ্ছে এই রেঞ্জটাতে বলার ট্রাই করবো,
ঠিক আছে। এখন যখনই বডিতে কোনো একটা আমরা প্রোটিনের নাম পাবো, এটাও গতদিন বলছে যে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন কি একটা প্রোটিন, তারপরে যে প্লাজমা প্রোটিন পাইলাম, প্লাজমা প্রোটিন হচ্ছে একটা প্রোটিন। তাহলে যখনই আমরা কোনো প্রোটিন পাবো তখনই টিচাররা প্রশ্ন করবে এটা কোন ধরনের প্রোটিন। ঠিক আছে, প্রোটিনের অনেক টাইপ আছে, এগুলো আমাদের বায়োকেমিস্ট্রির পড়া। হ্যাঁ, তো এখানে আমরা দেখো হিমোগ্লোবিনও পড়ছিলাম যে ও হচ্ছে যে একটা কনজুগেট প্রোটিন, আবার আজকে প্লাজমা প্রোটিন পড়তেছি ও নিজেও হচ্ছে একটা কি টাইপের প্রোটিন, কনজুগেট প্রোটিন। এখন বলতেছে কনজুগেট প্রোটিন মানে কি, প্রোটিনের সাথে এখানে কনজুগেশন করা মানে মানে কোনো একটা কিছু অ্যাড করে দেয়া, হ্যাঁ, আলাদা করে কোনো একটা কিছু অ্যাড করা। তাহলে প্রোটিনের সাথে আমরা নাম দেখে বুঝতেছি ও কনজুগেটেড প্রোটিন, মানে এখানে প্লাজমা প্রোটিনের সাথে কিছু একটা যুক্ত অবস্থায় থাকে। তো কি যুক্ত থাকে দেখো, বলছে এরা হচ্ছে যে গ্লাইকোর প্রোটিন। গ্লাইকো শব্দটা কি থেকে আসছে, গ্লাইকোজেন থেকে আসছে। গ্লাইকোজেন মানে কি, কার্বোহাইড্রেট। তার মানে এখানে প্রোটিনের সাথে একটা কার্বোহাইড্রেট পার্ট থাকে, এই জন্য আমরা প্লাজমা প্রোটিনকে বলতেছি হচ্ছে কনজুগেট প্রোটিন। কোন টাইপের কনজুগেট প্রোটিন, গ্লাইকো প্রোটিন। আর গতদিন যখন আমরা হিমোগ্লোবিন পড়ছিলাম, হিমোগ্লোবিনও কিন্তু কনজুগেট প্রোটিন। তাহলে হিমোগ্লোবিন কোন ধরনের কনজুগেট প্রোটিন, ও হচ্ছে হিম প্রোটিন, মানে ও হচ্ছে পিগমেন্ট প্রোটিন। হিম কি, হিম হচ্ছে একটা পিগমেন্ট, একটা কালার। তার মানে এই যে হিমোগ্লোবিন ও হচ্ছে পিগমেন্ট প্রোটিন বা ও হচ্ছে তোমার হিম প্রোটিন। হ্যাঁ, আর এই যে তোমার প্লাজমা প্রোটিন, এরা হচ্ছে কোন টাইপের প্রোটিন, গ্লাইকো প্রোটিন। ঠিক আছে, এটা হচ্ছে মনে রাখবা। আচ্ছা, এখন চলে আসো হচ্ছে আমাদের কি কি প্লাজমা প্রোটিন আছে। তাহলে এখানেও একটা কারেকশন দেই, দাঁড়াও নিচে দেখে আছে কিনা একটু দেখে আসি। না, নিচে নাই। হ্যাঁ, আচ্ছা, এখন তোমাকে যদি ধরো ভাইভাতে জিজ্ঞাসা করে যে আমাদের বডিতে কি কি প্লাজমা প্রোটিন আছে, তুমি যদি এই চারটার নাম বলো, দ্যাট ওকে, মানে কোনো সমস্যা নেই, এই চারটার নাম বললেই তোমার হবে। কিন্তু তুমি যদি আরো সুন্দর করে ভাইভা দিতে চাও, তাহলে তুমি বলতে পারবা যে আমাদের বডিতে কিছু হচ্ছে যে প্লাজমা প্রোটিন থাকে যাদেরকে আমরা বলি হচ্ছে মেজর প্লাজমা প্রোটিন। হ্যাঁ, আর কিছু প্লাজমা প্রোটিন থাকে যাদেরকে আমরা বলি হচ্ছে মাইনর প্লাজমা প্রোটিন। এই কথাটা সব বইয়ে পাবা না। হ্যাঁ, কি বললাম যে আমাদের বডিতে এই যে চারটা প্লাজমা প্রোটিন, এরাই হচ্ছে যে মেইনলি আমাদের মেইন প্লাজমা প্রোটিন। মেইন প্লাজমা প্রোটিন মানে কি, এরা পরিমাণে অনেক বেশি থাকে বডিতে, মানে যত এই চারটা ছাড়াও কিন্তু আরো অনেক প্লাজমা প্রোটিন থাকে। হ্যাঁ, বাট এই চারটা প্লাজমা প্রোটিন হচ্ছে বডিতে অনেক বেশি অ্যামাউন্টে থাকে। তাহলে যেই চারটা প্লাজমা প্রোটিন বডিতে অনেক বেশি অ্যামাউন্টে আছে, ওই চারটা প্লাজমা প্রোটিনকে আমরা বলতেছি হচ্ছে মেজর প্লাজমা প্রোটিন। তো এই প্লাজমা প্রোটিন ছাড়াও আমাদের বডিতে আরো কিছু মাইনর প্লাজমা প্রোটিন থাকে। হ্যাঁ, তো এইটা হয়তো তোমাকে এখন আইটেমে ওইভাবে ধরবে না, এই চারটা বলতে পারলেই হবে, বাট যখন ধরো প্রফে বসবা বা এরকম কিছু, তখন এরকম কোশ্চেন যারা একটু ভালো পারে তাদেরকে এরকম কোশ্চেন করে যাচ্ছে, ঠিক আছে তুমি তো চারটা প্লাজমা প্রোটিনের নাম বললা, এই ছাড়া কি আরো কোনো প্লাজমা প্রোটিন আমাদের বডিতে আছে? আনসার হচ্ছে যে হ্যাঁ আছে, কিছু মাইনর প্লাজমা প্রোটিন আছে। এখন তোমাকে কি করতে হবে, এই মাইনর প্লাজমা প্রোটিনগুলোর নাম একটু যদি ভালো করতে চাও, তাহলে মাইনর প্লাজমা প্রোটিনগুলোর নাম হচ্ছে তোমাকে জানতে হবে। এখন মাইনর প্লাজমা প্রোটিনগুলোর নাম কই থেকে জানবা, কোথায় পাবা, এটা আরিফ গাইডে আছে। ঠিক আছে, পিডিএফ না থাকলে আমাকে বললাম, তোমাকে পিডিএফ পাঠাই দিব, দেখবা আরিফ গাইডে এরকম যেখানে প্লাজমা প্রোটিনের নাম আছে নিচে কিছু প্লাজমা প্রোটিনের নাম হচ্ছে দেয়া আছে, ওইগুলাকে আমরা বলি হচ্ছে মাইনর প্লাজমা প্রোটিন। তাহলে আমার সাজেশন হচ্ছে মাইনর প্লাজমা প্রোটিনগুলোর নাম আমাদের জানা উচিত। ঠিক আছে, তাহলে এই চারটা হচ্ছে মেজর প্লাজমা প্রোটিন। তাহলে মাইনর প্লাজমা প্রোটিনের খালি নাম জানলেই হয়, নামের বেশি আর কিছু দরকার নেই। মানে নামও সবাই আসলে পড়ে না, বাট ওই যে বললাম যদি কখনো প্রশ্ন ধরে বসে তাহলে যেন জানো বা বলতে পারো। ঠিক আছে, তাহলে এই যে আমরা পড়বো হচ্ছে মেজর প্লাজমা প্রোটিন নিয়ে। এখন এই মেজর প্লাজমা প্রোটিন কি কি আছে, অ্যালবুমিন, গ্লোবিউলিন, তারপর হচ্ছে ফাইব্রিনোজেন, প্রথমবিন। ঠিক আছে, আচ্ছা, এখন তাহলে এইটাকে হচ্ছে যে আমরা ইন্টারমিডিয়েটে থাকতে একটা ইয়া দিয়ে পড়তাম, নিমোনিক দিয়ে পড়তাম যে জিপিএ 5। হ্যাঁ, বাট এর এখন দরকার নেই, এখন তুমি এমনি পারবা। সেটা কি, গ্লোবিউলিন, প্রথমবিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন, চারটা, জিপিএ 5। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা টোটাল যে প্লাজমা প্রোটিন, এই টোটাল প্লাজমা প্রোটিনের ভ্যালু কত পড়ে আসছি, 6.3 থেকে 8.4 গ্রাম পার সেন্টেন্স। হ্যাঁ, এখন তোমাকে কি করতে হবে, এই চারটা প্লাজমা প্রোটিনের আলাদা আলাদা ভ্যালু হচ্ছে তোমাকে জানতে হবে। হ্যাঁ, এইটা হচ্ছে রেঞ্জে দরকার নাই, তুমি একটা একটা ভ্যালু জানলেই হবে যে কত কত আছে। এই চারটা ভ্যালু কিন্তু ধরে, টোটাল প্লাজমা প্রোটিনের ভ্যালু ধরবে, আলাদা আলাদা করে কতটুকু এটার ভ্যালু ধরবে। আবার ঠাস করে ধরবে যে এই যে চারটা মেজর প্লাজমা প্রোটিন বললা, এর মধ্যে সবচেয়ে বেশি থাকে কোনটা, সবচেয়ে কম থাকে কোনটা। তাহলে সবচেয়ে বেশি থাকে হচ্ছে অ্যালবুমিন, আর সবচেয়ে কম থাকে হচ্ছে তোমার প্রথমবিন। ঠিক আছে, তাহলে এটা খেয়াল রাখবা যে আমাদের প্লাজমা প্রোটিনগুলোর মধ্যে চারটা মেজর প্লাজমা প্রোটিন, ওই চারটা মেজর প্লাজমা প্রোটিনের মধ্যে একটা হচ্ছে যে আমাদের আবার বেশি ইম্পর্টেন্ট প্লাজমা প্রোটিন, সেটা কি, সেটা হচ্ছে যে অ্যালবুমিন। ঠিক আছে, তাহলে এবার চলে আসো। আচ্ছা, এই স্লাইডটা হচ্ছে যে একটা 5 স্টার কোশ্চেন। হ্যাঁ, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যে এই যে প্লাজমা প্রোটিনের অরিজিন কোন জায়গা থেকে, এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা সারা জীবন কাজে লাগবে। তো এই যে আমরা যতগুলা প্লাজমা প্রোটিন পড়লাম, আচ্ছা, এর মধ্যে একটা কাহিনী আগে বলে আসি। এই যে গ্লোবিউলিনের মধ্যে আবার হচ্ছে 3টা ভাগ আছে, আলফা, বিটা, গামা।
এর মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের গামা গ্লোবিউলিন। কেন? কারণ এই যে আমরা একটু আগে বলে আসলাম অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন, এই যে আমাদের বডিতে অ্যান্টিবডি ফর্মেশন হয়, ওই অ্যান্টিবডিটা আসলে হচ্ছে এই গামা গ্লোবিউলিন। মানে গামা গ্লোবিউলিনটাই হচ্ছে মেইনলি আমাদের অ্যান্টিবডি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে জানতে হবে যে অ্যান্টিবডি ফর্মেশন কে করে, ফর্মেশন করে হচ্ছে গামা গ্লোবিউলিন। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা যে কোনো সময় যে কোনো সাবজেক্টে যে কোনো আইটেমে ধরতে পারে যে গামা গ্লোবিউলিন হচ্ছে আমাদের মেইনলি এই যে অ্যান্টিবডিটা। ঠিক আছে, আচ্ছা, এখন এই যে গ্লোবিউলিনের মাঝখানে তিনটা টাইপ আমরা পড়লাম। এখন এই যে গামা গ্লোবিউলিন যেটা আমাদের অ্যান্টিবডি, একমাত্র গামা গ্লোবিউলিন তোমার অরিজিনেট করে হচ্ছে যে প্লাজমা সেল থেকে। হ্যাঁ, প্লাজমা সেল হচ্ছে একটা বিশেষ ধরনের কানেকটিভ টিস্যু। এটা হিস্টোলজির পড়া, আপাতত এগুলো নিয়ে কিছু বলতে চাচ্ছি না, এগুলো বলতে গেলে অনেক কিছু বলতে হবে। জাস্ট জেনে রাখো প্লাজমা সেল কি, এখন বুঝবা না, প্লাজমা সেল হচ্ছে হিস্টোলজিতে গিয়ে পড়বা। তাহলে এই যে গামা গ্লোবিউলিন, এইটা ডিরাইভ করে মানে অরিজিনেট করে হচ্ছে যে প্লাজমা সেল থেকে। এটা মানে একটা 5 স্টার না 10 স্টার কোশ্চেন। তাহলে গামা গ্লোবিউলিন আসে হচ্ছে প্লাজমা সেল থেকে। আর গামা গ্লোবিউলিন ছাড়া আর যত আমরা প্লাজমা প্রোটিনের নাম বললাম, এরা আসে হচ্ছে যে আমাদের লিভার থেকে। তাহলে কি হলো যে গামা গ্লোবিউলিন আসবে প্লাজমা থেকে। বলো। হ্যাঁ, এই যে এইটাই মানে এই যে প্লাজমা সেল, যেটা প্লাজমা সেলের আবার অনেকগুলো সোর্স আছে। এই যে ধরো প্লাজমা সেল বললাম, প্লাজমা সেল হচ্ছে একটা বিশেষ ধরনের কানেকটিভ টিস্যু। এখন এই প্লাজমা সেল আমার বডিতে কোথায় থাকে? এই যে লিম্ফয়েড অর্গান, লিম্ফয়েড অর্গান তো কি বুঝো, ইন্টারে পড়ছো। তাহলে লিম্ফয়েড অর্গান, তারপরে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম, রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম কি গতদিন বলছি, এই যে লিভার, স্প্লিন, মেনলি স্প্লিন, এইগুলো নিয়ে হচ্ছে তৈরি হয়। এখন এই সব জায়গাতে হচ্ছে আমার প্লাজমা সেল থাকে। ওই প্লাজমা সেল থেকে আমার হচ্ছে গামা গ্লোবিউলিন আসে। শুধু কিন্তু গ্লোবিউলিন বলা যাবে না, অবশ্যই বলতে হবে গামা গ্লোবিউলিন। কারণ কি, আলফা গ্লোবিউলিন, বিটা গ্লোবিউলিন এগুলো কিন্তু লিভার থেকে আসে। ঠিক আছে, তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করে মানে প্লাজমা প্রোটিনের অরিজিন মানে সোর্স কি, তাহলে তুমি বলবে গামা গ্লোবিউলিন আসে প্লাজমা সেল থেকে, আর হচ্ছে বাকিগুলো আসে লিভার থেকে। এতটুকু বললেই হবে। আর হিস্টোলজিতে গিয়ে যখন তুমি প্লাজমা সেল সম্পর্কে পড়বা, তখন তুমি জানবা যে প্লাজমা সেল বডিতে কোথায় কোথায় থাকে। তখন দেখবো যে লিম্ফয়েড অর্গানের মধ্যে, রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের মধ্যে, আরো অনেক জায়গায় থাকে। ঠিক আছে, এটা ওই হিস্টোলজি পড়লে বুঝবা তখন ডিটেলস। এখন তো প্লাজমা সেল চিনবা না। ঠিক আছে, এটা তাও এখন পড়বা না, এটা তোমার অনেক পরের পড়া, একদম লাস্টের দিকে গিয়ে সেকেন্ড ইয়ারে ওটা পড়বা যে প্লাজমা সেল। ঠিক আছে, তাহলে গেল। আচ্ছা, এখান থেকে একটা হচ্ছে ক্লিনিক্যাল প্রশ্ন আসে। আচ্ছা, ক্লিনিক্যাল প্রশ্ন নিয়ে তোমাদের হয়তো এখনো ধারণা হয় নাই। আমাদের যখন রিটেন এক্সাম হয়, হ্যাঁ, তো রিটেন এক্সামে তোমার ধরো দুইটা গ্রুপ থাকে। মানে সাপোজ আমাদের সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে, বাট মোরাললেস আমাদের বায়োকেমিস্ট্রি ফিজিওলজিতে 14টা কোশ্চেনের আনসার করা লাগে 3 ঘন্টায়। হ্যাঁ, তো এখন এই 14টা কোশ্চেনের মধ্যে দুইটা গ্রুপ থাকে, গ্রুপ এ গ্রুপ বি। গ্রুপ এ তে 7টা কোশ্চেন, গ্রুপ বি তে 7টা কোশ্চেন আনসার করা লাগে, বা কখনো 6টা করেও করা লাগে, 12টা মানে 6টা 12টা কোশ্চেনের আনসার করা লাগতে পারে। এটা ডিপেন্ড করে এক এক সময় এক এক রকম। আচ্ছা, তো ধরলাম এই যে 14টা কোশ্চেন বা 7টা, এই 7টা কোশ্চেনের মধ্যে 6টা কোশ্চেন হচ্ছে যে তোমার এই যে এলাবোরেটিভ প্রশ্ন, যে সাপোজ স্টেপস অফ এরিথ্রোপয়েসিস লিখো, কথার কথা, এরকম টাইপের প্রশ্ন। হ্যাঁ, সবগুলা। আর একটা কোশ্চেন আসে, ওটাকে আমরা বলি হচ্ছে ক্লিনিক্যাল কোশ্চেন। ক্লিনিক্যাল কোশ্চেন মানে কি, ক্লিনিক্যাল কোশ্চেন বলতে তোমাকে একটা দিয়ে দিবে, একটা সিনারিও দিয়ে দিবে, যে সাপোজ তুমি একজন ডাক্তার, তুমি হচ্ছে যে মুগদা মেডিকেল কলেজের আউটডোরে ডাক্তারি করতেছো, তোমার কাছে একটা রোগী আসছে, রোগী এসে তোমাকে এই সিমটমস বললো। হ্যাঁ, যে এই সিমটমস মানে কি, যে তার মাথা ঘুরে, কথার কথা বলতেছি, যে তার মাথা ঘুরে, সারাদিন অনেক তার টায়ার্ড লাগে, কোনো কাজ করলে তার বুকে ধরফর করে, এসে সে হচ্ছে যে এরকম এরকম অনেকগুলো সিমটমস বললো। এখন তুমি অ্যাজ আ ডাক্তার ডায়াগনোসিস করো যে তার হচ্ছে কোন ডিজিজ হয়েছে। এগুলাকে আমরা বলি হচ্ছে ক্লিনিক্যাল কোশ্চেন। তাহলে যেটা বলতেছিলাম, তাহলে কি এই যে তোমাকে কিছু সিনারিও দিয়ে দিবে, যে হ্যাঁ তুমি একজন ডাক্তার, তোমার কাছে একটা পেশেন্ট আসছে, পেশেন্ট এসে এই সিমটমস দেখাইছে, এখন তুমি এখান থেকে ডায়াগনোসিস করে বলো যে তোমার ওই পেশেন্টের কি হয়েছে, এখন তুমি কি ট্রিটমেন্ট দিবে। হ্যাঁ, এইগুলাকে আমরা বলি হচ্ছে ক্লিনিক্যাল কোশ্চেন। এখন ক্লিনিক্যাল কোশ্চেন মানে ক্লিনিক্যাল কোশ্চেনে মার্ক কিন্তু বেশি থাকে, বাকি কোশ্চেনগুলোতে যেই মার্ক, ক্লিনিক্যাল কোশ্চেনে তার মার্ক হচ্ছে বেশি থাকে। এখন ক্লিনিক্যাল কোশ্চেন আমাদের অনেক মানে গুরুত্ব দিয়ে পড়তে হয়। এখন এটা হচ্ছে তুমি রিটেনের আগে যখন কার্ড হবে, টার্ম হবে, তখন তুমি শিখা যাবে। হ্যাঁ, জাস্ট এখন একটা জাস্ট এক্সাম্পল দিয়ে বললাম। এখন এই ক্লিনিক্যাল প্রশ্নের মধ্যে এইখান থেকে আমাদের একটা ক্লিনিক্যাল প্রশ্ন আসে, সেটা কি, যে সাপোজ একটা সিনারিও এরকম ভাবে দিয়ে যায়, যে তুমি একজন ডাক্তার, তোমার কাছে একটা পেশেন্ট আসছে তার লিভারে কোনো একটা ডিজিজ নিয়ে। হ্যাঁ, এখন লিভারের ডিজিজ কি কি হইতে পারে, হেপাটাইটিস হইতে পারে, লিভার অ্যাবসেস হইতে পারে, বিভিন্ন কিছু হইতে পারে। হ্যাঁ, লিভার কার্সিনোমা হইতে পারে, বিভিন্ন কিছু। এখন এরকম বলে দেবে যে সে আসছে, তার হচ্ছে হেপাটাইটিস আছে। হ্যাঁ, হেপাটাইটিস কি, লিভারের একটা ডিজিজ। এখন সে হেপাটাইটিস নিয়ে তোমার কাছে হচ্ছে আসছে। এখন তুমি হচ্ছে কি করলা, তুমি হচ্ছে যে তার সিবিসি করালা।
সিবিসি মানে কি? সিবিসি মানে হচ্ছে ব্লাড টেস্ট, হ্যাঁ, কারণ তুমি তার সিবিসি করতে দিলে, এখন সে সিবিসি রিপোর্ট নিয়ে তোমার কাছে হচ্ছে আসলো। এখন এই সিবিসি রিপোর্টের মধ্যে তুমি তার প্লাজমা প্রোটিন রিলেটেড কি কি ফাইন্ডিংস পাবা, এরকম ধরো একটা কোশ্চেন দিয়ে দিবে। আচ্ছা, এখন তুমি এটা দেখে এখন তুমি নিজে ভেবে বলো যে একজনের লিভারের সমস্যা, হ্যাঁ, লিভারের সমস্যা মানে কি? তার প্লাজমা প্রোটিনগুলো তৈরি হবে না, কিন্তু গামা গ্লোবিলিন কিন্তু লিভার থেকে আসে না, এটা আসে হচ্ছে যে প্লাজমা সেল থেকে। তাহলে তার যেহেতু লিভারের অসুখ, তার হেপাটাইটিস হয়েছে, তার মানে কি লিভার থেকে যেই প্লাজমা প্রোটিন তৈরি হচ্ছিল ওই প্লাজমা প্রোটিন হচ্ছে যে তার বডিতে ডেফিসিয়েন্ট থাকবে, হ্যাঁ, কিন্তু গামা গ্লোবিলিন কিন্তু তার বডিতে ডেফিসিয়েন্ট থাকবে না। গামা গ্লোবিলিন কিন্তু আসতেছিল প্লাজমা সেল থেকে। তার মানে তোমার আনসার তখন কি হবে যে যেহেতু তার হেপাটাইটিস মানে তার যেহেতু লিভারের ডিজিজ, তার মানে কি তার গামা গ্লোবিউলিন ছাড়া আর যেসব প্লাজমা প্রোটিন আছে ওইগুলো হচ্ছে বডিতে তার আমি কম পাবো সিবিসি রিপোর্টে, কিন্তু তার গামা গ্লোবিউলিন হচ্ছে নর্মাল থাকবে। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মানে ক্লিনিক্যাল কোশ্চেন, যেটা রিটেনে দেয়, ভাইভাতে ধরে, বা এভাবেই ধরবে যে একটা ভাইভাতে ওইটাই ধরবে যে একটা লিভারের ডিজিজ নিয়ে আসছে, তাহলে তুমি তার কোন কোন প্লাজমা প্রোটিন কম পাবা বা বেশি পাবো। ঠিক আছে, বুঝছো এটা? আচ্ছা ঠিক আছে, এটা মনে রেখো, হ্যাঁ, এটা রেকর্ড শুনে লিখে রেখো, দরকার হয় নাহলে পরে ভুলে যাবে। আচ্ছা, আচ্ছা এবার আসা হচ্ছে যে প্রপার্টিস অফ দ্য প্লাজমা প্রোটিন, হ্যাঁ, যে প্লাজমা প্রোটিনের কি কি বৈশিষ্ট্য আছে। আচ্ছা, এই প্লাজমা প্রোটিনের প্রপার্টি এটা হচ্ছে যে আরেকটা ইম্পর্টেন্ট রিটেনের প্রশ্ন, যেটা কার্ডে দিবে না হলে টার্মে দিবে, কোন একটাতে দিবে। কোশ্চেনটা কি আসে হুবহু এই কোশ্চেনটাই আসে যে নেম দ্য প্রপার্টিস অফ দ্য প্লাজমা প্রোটিন অ্যান্ড এক্সপ্লেন এনি টু। হ্যাঁ, যে দেখো প্লাজমা প্রোটিনের অনেকগুলো প্রপার্টি আছে, এখানে 8টা প্রপার্টি লিখছে। এখন তোমাকে কোশ্চেন দিবে যে এই যে 8টা প্রপার্টির নাম লিখো, মানে প্রপার্টিগুলোর নাম লিখো, আর যে কোনো হচ্ছে যে 2টা প্রপার্টি এক্সপ্লেইন করো, মানে কি বুঝো। এখন তুমি যে কোনো 2টা প্রপার্টি হচ্ছে এক্সপ্লেন করতে পারো, হ্যাঁ। তো আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেটার হয় যদি আইসোইলেকটিভ পিএইচ এইটা হচ্ছে যে এক্সপ্লেন করো, আর 1 নাম্বারটা মানে 1 আর 2 নাম্বারটা যদি এক্সপ্লেন করো তাহলে সবচেয়ে বেটার হয়। তাহলে দাঁড়াও, তাহলে কি যে আগে আমরা প্রপার্টিস গুলার নাম জানি, হ্যাঁ, নাম দেখে ওভাবে বোঝা যায় না কি কি, জাস্ট আমরা একবার করে নামটা পড়ে যাই। নামে কি বলছে, প্রথমে বলতেছে যে এই 2টা আমরা এক্সপ্লেন করবো, এমন না যে নট নেসেসারি এই 2টাই এক্সপ্লেন করতে হবে, বাট এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলে যে আমার কাছে মনে হচ্ছে পরীক্ষায় এই 2টা এক্সপ্লেন করলে ভালো লেখা যায়, হ্যাঁ, বা টিচারদের মানে কাছ থেকে বেটার নাম্বার পাওয়া যায়। বাকি গুলো যদি তোমার কাছে মনে হয় যে আমি ভালো এক্সপ্লেন করতে পারি, তুমি ওগুলাও রিটার্ন এক্সপ্লেন করতে পারো, হ্যাঁ, বাট আমার কাছে মনে হয় এই 2টা এক্সপ্লেন করা বেটার। আচ্ছা যাই হোক, তাহলে কি কি, একটা হচ্ছে সেপারেশন অফ দ্য প্লাজমা প্রোটিন, আর একটা হচ্ছে আইসোলেটিভ পিএইচ, হ্যাঁ। আর কি কি, আর হচ্ছে কিছু বাফার অ্যাকশন আছে। বাফার অ্যাকশন তো বুঝতেছোই, গতদিন বলে আসছি যে প্লাজমা প্রোটিন বাফার করতে পারে বডিতে। তারপর কি অসমোটিক ইফেক্ট দেয়। অসমোটিক ইফেক্ট মানে কি, ওই যে গতদিন বায়োকেমিস্ট্রিতে পড়ছো যে প্লাজমা প্রোটিন থাকার কারণে আমাদের ব্লাডে হচ্ছে কলোয়েডাল অসমোটিক প্রেশার ক্রিয়েট হয়, তাহলে মানে যে কলোয়েডাল অসমোটিক প্রেশার ক্রিয়েট করতে পারে, তাহলে বাফার অ্যাকশন অসমোটিক ইফেক্ট এই দুটো তুমি নিজেই জানো। তারপর বলতেছি কি মলিকুলার শেপ অ্যান্ড ওয়েট, হ্যাঁ, এটা কি যে এটা আসলে প্রপার্টিজ এর মধ্যে ওইভাবে বলা যায় না, জাস্ট বলতেছি কি যে প্লাজমা প্রোটিনের নির্দিষ্ট মলিকুলার শেপ আছে, মলিকুলার ওয়েট আছে। তো নিজস্ব মলিকুলার ওয়েট বা মলিকুলার শেপ থাকার কারণে ও হচ্ছে যে অসমোটিক ইফেক্টটা দেখায়। 5 নম্বরটা আসলে ইম্পর্টেন্ট কিছু না। তারপরে এই যে প্লাজমা প্রোটিন ব্লাডে থাকে, প্লাজমা প্রোটিন থাকার কারণে ব্লাডের হচ্ছে ভিসকসিটি মেনটেন হয়। ভিসকসিটি মানে কি, ঘনত্ব, ব্লাড যে ঘন থাকে, কেন থাকে, কারণ ব্লাডের মধ্যে প্লাজমা প্রোটিন আছে। তারপরে বলতেছে সলিউবিলিটি, হ্যাঁ, সলিউবিলিটি মানে কি, দেখো ব্লাডের মধ্যে কোন সাবস্টেন্স সলিউবল হবে, কোন বলো। না না, এটা হচ্ছে তোমার এক্সপ্লেন করো, এই কোশ্চেন হচ্ছে ভাইবার জন্য না, এই কোশ্চেন হচ্ছে রিটেনের জন্য। তোমার কোশ্চেন আসবে এইটা যে কোশ্চেন ব্যাংক খুললেই দেখবা প্রথমে এই প্রশ্ন যে নেম দ্য প্রপার্টিস অফ দ্য প্লাজমা প্রোটিন অ্যান্ড এক্সপ্লেন এনি টু। ঠিক আছে, তখন রিটেন আসলে কি তুমি তোমার মতো করে এক্সপ্লেন করবা। আর যদি ভাইভাতে ধরে, ভাইভাতে তো আর এক্সপ্লেন এনি টুর কোনো অপশন নেই, তখন তোমাকে ছোট ছোট কোশ্চেন ধরবে যে সেপারেশন অফ দ্য প্লাজমা প্রোটিন বলতে তুমি কি বুঝো, আইসোলেক্টিভ পয়েন্ট বলতে তুমি কি বুঝো, এরকম আর কি। ঠিক আছে, ভাইভাতে হচ্ছে এনি টুর কোনো কাহিনী নেই, রিটেনে হচ্ছে যে বলবে এনি টু। ঠিক আছে, আচ্ছা তাহলে যেটা বলতেছিলাম 1 আর 2 নাম্বার আমরা ডিটেলস পড়বো, ওই 2টা পরে বলতেছি। বাফার অ্যাকশন তুমি জানো, অসমোটিক ইফেক্ট তুমি বায়োকেমিস্ট্রিতে পড়ে আসছো, এটাও তুমি জানো। মলিকুলার শেপ অ্যান্ড ওয়েট বলতে আলাদা কিছু না, যে মলিকুলার শেপ অ্যান্ড ওয়েট হচ্ছে ওর ফিক্স। ভিসকসিটি জাস্ট কি কেন এটা লাগবে, পরে সবই আছে, পরে স্লাইডে যাচ্ছি, হ্যাঁ, এটা জাস্ট মানে জাস্ট তোমাকে একটা করে একটা লাইন বলে যাচ্ছি যে প্রত্যেকটা বলতে তুমি কি বুঝো সে। ভিসকসিটি মানে কি, যে ব্লাড আমাদের ভিসকাস হয়, ভিসকাস মানে কি ঘন হয়। তো এই ভিসকসিটি কেন হয়, হয় হচ্ছে যে প্লাজমা প্রোটিনের প্রেজেন্সের জন্য। ঠিক আছে, প্লাজমা প্রোটিন যদি না থাকতো তাহলে আমার ব্লাড আরো পাতলা হইতো, মানে আরো কি বলবো, লঘু হইতো, লঘু দ্রব্য হইতো। আচ্ছা, তারপর হচ্ছে সলিউবিলিটি। সলিউবিলিটি মানে কি ব্লাডের মধ্যে কোন জিনিসটা আমার সলিউবল হবে, কোনটা ইনসলিউবল হবে,
এইটা ডিসাইড করে হচ্ছে প্লাজমা প্রোটিন, ঠিক আছে? তাহলে প্লাজমা প্রোটিনের বেসিসে আমাদের ব্লাডে বিভিন্ন সাবস্টেন্স হচ্ছে সলিউবল বা ইনসলিউবল হয়। সবগুলো আমরা পরে আবার পড়বো, জাস্ট এক লাইন করে জেনে রাখো। ট্রান্সপোর্ট ফাংশন, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে ট্রান্সপোর্ট ফাংশন মানে কি, প্লাজমা প্রোটিন হচ্ছে ট্রান্সপোর্ট প্রোটিন হিসেবে কাজ করে। ট্রান্সপোর্ট প্রোটিন মানে কি, এই যে ধরো হরমোন, যেটা বললাম যে আমাদের রিলিজ হচ্ছে ব্রেন থেকে, ওটা কাজ করতেছে আরেকটা টিস্যুতে গিয়ে, তাহলে এই যে যেখান থেকে রিলিজ হয়েছে যেখানে গিয়ে ফাংশন করতেছে, এখানে এই যে ট্রান্সপোর্টটা করতেছে কে করতেছে, প্লাজমা প্রোটিন করতেছে। তারপর শুধু হরমোন না, বিভিন্ন আয়নের ট্রান্সপোর্টে হেল্প করে। হ্যাঁ, যেরকম যদি তোমাকে মাঝে মাঝে বলতে পারে যে প্লাজমা প্রোটিন ট্রান্সপোর্ট করে এরকম দুইটা আয়নের নাম বলো, তাহলে একটা হচ্ছে আয়রন আর একটা হচ্ছে কপার। এই দুইটা মনে রাখবো, এটা একটু পরে আমরা দেখবো, স্লাইডে আছে। হ্যাঁ, যে প্লাজমা প্রোটিন হচ্ছে আয়রনের ট্রান্সপোর্টে হেল্প করে, কপারের ট্রান্সপোর্টে হেল্প করে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে জাস্ট এক লাইন করে আমরা জানলাম যে প্রত্যেকটা কি। এখন আমাদের এইগুলো নিয়ে ডিটেলস পড়তে হবে। হ্যাঁ, তাহলে প্রথমেই আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা ডিটেলের জন্য বললাম যে যদি অ্যানি টু বলে 1 নাম্বারটা 2 নাম্বারটা বলা হচ্ছে বেটার, ঠিক আছে? তাহলে আমরা এখন 1 নাম্বারটা নিয়ে ডিটেলস পড়ি। হ্যাঁ, যে সেপারেশন অফ দ্য প্লাজমা প্রোটিন বলতে কি বুঝাইছে। আচ্ছা, আগে কি বুঝাইছে বলি, তারপর তোমার স্লাইডের কথাবার্তা বলতেছি। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে যে, এখন তাও তো একটু ল্যাপটপ চার্জে বসে। আচ্ছা, এখন সেপারেশন অফ দ্য প্লাজমা প্রোটিন বলতে বুঝাইছে যে ধরো যে আমরা মেজর যে 4টা প্লাজমা প্রোটিনের নাম পড়ে আসলাম, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন, প্রথমবিন। হ্যাঁ, এখন এইগুলা তো ব্লাডে একসাথে থাকে। মানে সাপোজ ধরো এটা যদি আমার একটা ব্লাড ভেসেলস হয়, এটা যদি ধরো আমার ব্লাড ভেসেলস হয়, সাপোজ ধরো এটা অ্যালবুমিন, এটা গ্লোবিউলিন, এটা ফিব্রিনোজেন, এটা প্রথমবিন, এরা কিন্তু ব্লাডে মিক্সড অবস্থায় আছে। তো এখন হচ্ছে যে আমি বিভিন্ন ডিজিজ কন্ডিশনে বা অনেক সময় বডিতে, মানে বিভিন্ন কন্ডিশনের জন্য আমি প্লাজমা প্রোটিনগুলোকে সেপারেট করতে চাই। হ্যাঁ, এখন এই সেপারেট করার কি কি মেকানিজম আছে, যে আমি অ্যালবুমিন আলাদা করতে চাই, ধর আমি 4টা কন্টেইনার নিলাম। হ্যাঁ, 4টা কন্টেইনারের মধ্যে আমি 4 ধরনের প্লাজমা প্রোটিনকে আলাদা করতে চাই, যে এইটা আমি অ্যালবুমিন নিব, এটা গ্লোবিউলিন নেব, এটা ফিব্রিনোজেন নিব, এটা প্রথমবিন নিব। এখন আমার ব্লাডের মধ্যে তো 4টা একসাথে আছে, তো আমার সেপারেশন আমি কিভাবে করতে পারি? সেপারেশনের মেকানিজম হচ্ছে 4টা। তো প্রথমে বলতেছে কি, প্রিসিপিটেশন বাই সল্ট। এটা বলতে কি বোঝায়? প্রিসিপিটেশন মানে তলানি পড়া। গতদিন এই কথাটা বলছিলাম যে প্রিসিপিটেশন মানে তলানি পড়া। এখন বলতেছে আমাদের কিছু সল্ট আছে, সল্ট মানে কি, কিছু লবণ আছে, যে লবণগুলো আমি যদি একটা ব্লাড স্যাম্পল, ধর একটা মানুষের বডি থেকে আমি ব্লাড নিছি, ওই ব্লাড নিয়ে ওর মধ্যে যদি আমি নির্দিষ্ট কনসেন্ট্রেশনের কিছু সল্ট অ্যাড করি, তাহলে আমার প্লাজমা প্রোটিনগুলো ওই সল্টের সাথে বাইন্ড করে করে আলাদা হয়ে যাবে। যেরকম আমরা একটু নিচে থেকে দেখে আসি কি কি হইতে পারে। দেখো, প্রিসিপিটেশন বাই সল্ট কি কি হইতে পারে। যদি আমি অ্যালবুমিনকে আলাদা করতে চাই, ব্লাড থেকে আমি যদি অ্যালবুমিনকে আলাদা করতে চাই, তাহলে আমার কোন সল্ট ইউজ করতে হবে? অ্যামোনিয়াম সালফেট সল্ট ইউজ করতে হবে। কেমন ঘনত্বের? ফুল স্যাচুরেশনের, মানে একটা ফুল স্যাচুরেটেড অ্যামোনিয়াম সালফেট সল্ট ইউজ করা লাগবে। আচ্ছা, যদি আমি গ্লোবিউলিন আলাদা করতে চাই, তাহলে আমার অ্যামোনিয়াম সালফেট সল্টে আমি ইউজ করবো, বাট হচ্ছে হাফ স্যাচুরেশনের, ঠিক আছে? আর যদি আমি ফিব্রিনোজেন আলাদা করতে চাই, তাহলে আমি অ্যামোনিয়াম সালফেটই ইউজ করবো, বাট হচ্ছে 1/4 স্যাচুরেশনের। তার মানে কি, প্রিসিপিটেশন বাই সল্ট বলতে ডিফারেন্ট ডিফারেন্ট কনসেন্ট্রেশনের সল্ট অ্যাড করে এই হচ্ছে প্লাজমা প্রোটিনগুলোকে বডি থেকে হচ্ছে আলাদা করা যায়। তাহলে যদি সাপোজ ধরো আমি ফুল স্যাচুরেশনের অ্যামোনিয়াম সালফেট অ্যাড করি, তাহলে অ্যালবুমিনটা হচ্ছে যে ইয়া হয়ে থাকবে, প্রিসিপিটেট করবে, ঠিক আছে? তাহলে যখন আমি কনসেন্ট্রেশন বা স্যাচুরেশন হচ্ছে চেঞ্জ করে দিব, তখন হচ্ছে যে আমার এই কোন প্লাজমা প্রোটিন প্রিসিপিটেট হবে, এই প্লাজমা প্রোটিনটারও ইয়া হচ্ছে চেঞ্জ হয়ে যাবে, বুঝছো? বুঝি নাই কি বলছো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে গেল প্রিসিপিটেশন বাই সল্ট। এবার আসা হচ্ছে ফ্র্যাকশনাল প্রিসিপিটেশন। তাহলে ফ্র্যাকশনাল প্রিসিপিটেশনে আমরা যাই। আচ্ছা, এখন বলতেছে ফ্র্যাকশনাল প্রিসিপিটেশন মানে কি। দেখো, এখানেও কিন্তু প্রিসিপিটেশন, সল্ট দিয়ে যে প্রিসিপিটেশন ছিল ওইটাও প্রিসিপিটেশন, মানে তলানি করতেছে। ফ্র্যাকশনাল প্রিসিপিটেশন যে প্রসিডিউরটা, এখানেও হচ্ছে আমার সল্টগুলো প্রিসিপিটেট করে। এখন ওখানে আমি কিভাবে প্রিসিপিটেট করাচ্ছিলাম? বিভিন্ন সল্ট অ্যাড করে, মানে বিভিন্ন কনসেন্ট্রেশনের সল্ট অ্যাড করে। আর এখানে আমি প্রিসিপিটেট করাচ্ছি কি, বিভিন্ন কেমিক্যাল মেকানিজমের মাধ্যমে। যেরকম কি, আমি ব্লাডের মধ্যে তোমার কোনো অ্যাসিড বা বেস যোগ করে তোমার পিএইচটা চেঞ্জ করে ফেলছি, তখন আমার নির্দিষ্ট একটা প্লাজমা প্রোটিন হচ্ছে প্রিসিপিটেট করবে। তারপরে ধরো ব্লাডকে আমি হিট দিছি বা ব্লাডকে আমি ফ্রিজিং করছি, মানে কি টেম্পারেচার চেঞ্জ করে দিছি, তখন হচ্ছে আমার কি হবে, এই কিছু প্লাজমা প্রোটিন প্রিসিপিটেট করবে। তারপরে আমি এর মধ্যে অ্যালকোহল অ্যাড করছি, তাহলে অ্যালকোহল অ্যাড করলেও আমার কি হবে, কোনো না কোনো প্লাজমা প্রোটিন হচ্ছে প্রিসিপিটেট করবে। তাহলে প্রিসিপিটেশন তোমাকে বলবে যে এইগুলো বলতে কি বোঝো আর কি, যে প্রিসিপিটেশন বাই সল্ট কি দিয়ে করা যায়, কোন প্লাজমা প্রোটিন কোন সল্ট দিয়ে, কতটুকু স্যাচুরেশনের সল্ট দিয়ে করি, তারপর ফ্র্যাকশনাল প্রিসিপিটেশন কি কি প্রসিডিউরে করা যায়। তাহলে এই যে 3টা প্রসিডিউর, একটা হচ্ছে টেম্পারেচার চেঞ্জ করে, একটা পিএইচ চেঞ্জ করে, একটা হচ্ছে অ্যালকোহল অ্যাড করে, ঠিক আছে?
বুঝি না কি বলছো, আরেকবার বলো, শুনি নাই। আচ্ছা দেখো, আমরা যেটা আগে প্রিসিপিটেশন বাই সল্ট পড়ে আসলাম, এখানে দেখো তিনটার ক্ষেত্রে কিন্তু সল্টটা সেমই আছে, হ্যাঁ, যে তিনটার ক্ষেত্রে অ্যামোনিয়াম সালফাইড। খালি আমি কি চেঞ্জ করছিলাম, স্যাচুরেশন। স্যাচুরেশন মানে কি, কনসেন্ট্রেশন চেঞ্জ করে দিচ্ছিলাম। তাহলে যখনই আমি সল্টটাকে ঠিক রেখে কনসেন্ট্রেশনগুলোকে চেঞ্জ করে দিচ্ছি, তখন হচ্ছে আমরা প্লাজমা প্রোটিনগুলার কোন প্লাজমা প্রোটিন প্রিসিপিটেট আউট হবে, এইটা হচ্ছে আমার ওই স্যাচুরেশন বা কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে। আর সেকেন্ড প্রসিডিউরে দেখো কি বলতেছে, যে হচ্ছে যে একটা লো সল্ট কনসেন্ট্রেশন, তার মানে কি একটা ফিক্সড কনসেন্ট্রেশনের সল্ট ইউজ করতেছি, বাট এখানে আমি চেঞ্জ করতেছি কি টেম্পারেচারটা, মানে একটা সল্ট অ্যাড করে আমি হচ্ছে টেম্পারেচারটা চেঞ্জ করে দিচ্ছি। তাহলে আমি ধরো সাপোজ কথার কথা যে 10 ডিগ্রি সেলসিয়াস দিলে অ্যালবুমিন প্রিসিপিটেট করতেছে, 20 ডিগ্রি সেলসিয়াস দিলে গ্লোবিউলিন প্রিসিপিটেট করতেছে। তার মানে কি, যে আমি একটা নির্দিষ্ট পরিমাণে সল্ট ইউজ করছি, নির্দিষ্ট কনসেন্ট্রেশনের সল্ট ইউজ করছি, বাট আমি টেম্পারেচারটা চেঞ্জ করে দিচ্ছি দেখে আমার হচ্ছে যে কোন অ্যালবুমিন নাকি গ্লোবিউলিন, কোন প্লাজমা প্রোটিন প্রিসিপিটেট আউট হবে, সেইটা হচ্ছে যে ওই টেম্পারেচারের উপরে ডিপেন্ড করতেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলতেছে ভ্যারিং দ্য পিএইচ। পিএইচ মানে কি, যে আমি ব্লাডের পিএইচটাকে চেঞ্জ করে দিচ্ছি। এখন আমি ব্লাডের পিএইচকে কীভাবে চেঞ্জ করতে পারি, ব্লাডের মধ্যে আমি অ্যাসিড যোগ করতে পারি, তাহলে কি পিএইচ কমে যাবে। আমি বেস যোগ করতে পারি, তখন পিএইচ হচ্ছে বেড়ে যাবে। তাহলে পিএইচ চেঞ্জ করে দিলেও আমার কোনো না কোনো প্লাজমা প্রোটিন হচ্ছে প্রিসিপিটেট হবে, ঠিক আছে। আবার বলতেছে আমি যদি ওর মধ্যে অ্যালকোহল অ্যাড করি ব্লাডের মধ্যে, তাহলেও আমার অ্যালকোহল অ্যাড করার কারণে কোনো না কোনো প্লাজমা প্রোটিন হচ্ছে প্রিসিপিটেট করবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমার ফ্র্যাকশনাল প্রিসিপিটেশন, বুঝতে পারছো এবার? আচ্ছা, এবার আসো, আচ্ছা এই স্লাইড দরকার নেই, হ্যাঁ, এই যে ফ্র্যাকশনাল প্রিসিপিটেশনের অনেক কাহিনী এই জীবনেও লাগে না, এটা দরকার নেই। এখন চলে আসো হচ্ছে যে মানে সেন্ট্রিফিউশন। তো এই যে সেন্ট্রিফিউজ করার যে প্রসিডিউরটা, দেখো এইটা হচ্ছে যে আমাদের সেন্ট্রিফিউশনের মেশিন, এটা হচ্ছে যে ইয়াতে গেলে দেখবা, ফিজিওলজি প্র্যাকটিক্যালে গেলে দেখবা, হ্যাঁ, যে আমাদের মেশিন এত সুন্দর দেখতে হয় না আমাদের মেডিকেল কলেজে যেগুলো থাকে, যাই হোক, বাট মোরাললেস দেখতে এরকম, এটা প্র্যাকটিক্যালে গেলেই চিনবা, হ্যাঁ। তো এখানে কি থাকে দেখো, অনেকগুলো এরকম হচ্ছে যে ক্যাভিটি টাইপের জায়গা আছে, হ্যাঁ। এর মধ্যে কি করা যায় দেখো, এটা একটা দিয়ে দেখাইছে, যে এর মধ্যে একটা হচ্ছে টেস্ট টিউব রাখছে। তখন কি করলাম, এই টেস্ট টিউবের মধ্যে আমি ব্লাড নিলাম, ব্লাড নিয়ে হচ্ছে এই সেন্ট্রিফিউজ মেশিনের মধ্যে আমি রাখলাম। রেখে এই যে দেখো এখানে হচ্ছে যে সুইচ আছে, এটা দিয়ে তোমার সেট করে দেওয়া যায়, ওই যে আমরা আগে রাইবোজোমের ক্ষেত্রে পড়তাম না ভেদবার্গ ইউনিট, ওই যে ভেদবার্গ ইউনিটটা কিন্তু এইভাবে বের করে। তখন কি করা যায়, আমি এখানে ব্লাড নিয়ে, ব্লাডটা হচ্ছে যে আমি টেস্ট টিউবের মধ্যে নিয়ে, টেস্ট টিউবটা হচ্ছে যে এই সেন্ট্রিফিউজ মেশিনের মধ্যে রাখলাম। রেখে হচ্ছে যে আমি একটা সেট, মানে একটা রেট সেট করে দিলাম, যে পার মিনিটে 20 বার, পার মিনিটে ধরো 1000 বার, এরকম একটা আমি রেট সেট করে দিয়ে টাইম সেট করে দিতে পারি, যে সাপোজ 10 মিনিটের জন্য। দিয়ে তখন কি হবে, এইটা এরকম স্পিন করবে, মানে ঘুরবে, এরকম ঘুরতে 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 তখন কি হবে, ব্লাডের যে প্লাজমা প্রোটিনগুলো ওইগুলো হচ্ছে নিচে প্রিসিপিটেট আউট হবে। এইভাবেও হচ্ছে আমি প্লাজমা প্রোটিনকে প্রিসিপিটেট করতে পারি। তাহলে ধরো এই যে আমার পার মিনিটে কতবার সেন্ট্রিফিউশন হবে, মানে কতবার হচ্ছে স্পিন করবে, এই যে রেটটাকে আমি ধরো, যদি আমি সাপোজ কথার কথা পার মিনিটে 10 বার স্পিন করাই, তাহলে হয়তো আমার অ্যালবুমিন প্রিসিপিটেট করবে। যদি আমি পার মিনিটে 20 বার করাইতাম, তাহলে হয়তো আমার গ্লোবিউলিন করতো, এরকম। তার মানে রেটের উপর ডিপেন্ড করে আমি হচ্ছে যে এটা ইয়া করতে পারি, কন্ট্রোল করতে পারি যে আমার কোন প্লাজমা প্রোটিন হচ্ছে প্রিসিপিটেট করবে, বুঝছো? এটাকে আমরা কি বলতেছি, যে সেন্ট্রিফিউশন, তার মানে কি সেডিমেন্টেশন বাই আল্ট্রা সেন্ট্রিফিউজ, বুঝছো? আচ্ছা, এরপরে আসো, সেন্ট্রিফিউশন বলতে কি বুঝো আর কি, তো আমি বলবা যে প্লাজমা প্রোটিনকে হচ্ছে আমরা বিভিন্ন রেটে যদি হচ্ছে স্পিন করাই সেন্ট্রিফিউজ মেশিনের মধ্যে, তাহলে কি হবে, প্লাজমা প্রোটিনগুলো হচ্ছে সেপারেট হয়ে যাবে ব্লাড থেকে প্রিসিপিটেট আউট হওয়ার মাধ্যমে। এইটাই হচ্ছে যে আল্ট্রা সেন্ট্রিফিউশন। এইগুলা কিন্তু কোনো ডেফিনেশন না, এমন নট নেসেসারি তোমাকে ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করে ডেফিনেশন বলতে হবে, এটা তুমি বুঝো কিনা, বা আল্ট্রা সেন্ট্রিফিউশন বলতে তুমি কি বুঝতেছো, তুমি তোমার নিজের ল্যাঙ্গুয়েজে বলবা যে আমি আসলে আল্ট্রা সেন্ট্রিফিউজ বলতে এইটা বুঝি, যে আমি সেন্ট্রিফিউজ মেশিনে সেন্ট্রিফিউজ করে ব্লাড থেকে প্লাজমা প্রোটিনকে হচ্ছে সেপারেট করে ফেলছি, এইটা হচ্ছে সেন্ট্রিফিউশন, ঠিক আছে। আচ্ছা, একটা সেকেন্ড দাঁড়াও তো, এই জাইমা, কই তুই, রেডি হ। আচ্ছা ঠিক আছে, এখন আসা হচ্ছে ইলেকট্রোফোরেসিস, হ্যাঁ। এখন এই যে ইলেকট্রোফোরেসিস কিন্তু খুব কমনলি আস্ক করে ফাইবাতে, যে ইলেকট্রোফোরেসিস বলতে কি বুঝো। এখন ইলেকট্রোফোরেসিসের সংজ্ঞাটা তোমার লাগবে, হ্যাঁ, ইলেকট্রোফোরেসিসের ডেফিনেশন লাগবে। ইলেকট্রোফোরেসিস মানে হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, যেটাকে আমরা ইন্টারে তড়িৎ বিশ্লেষণ পড়তাম, ওইটা হচ্ছে ইলেকট্রোফোরেসিস। এখন তড়িৎ বিশ্লেষণ তুমি আমার চাইতে ভালো পারো। তড়িৎ বিশ্লেষণ মানে কি, যদি আমি একটা ইলেকট্রিক্যাল ফিল্ডে, মানে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো চার্জড পার্টিকেল নিই, মানে কোনো অ্যানায়ন বা ক্যাটায়ন, কোনো যদি চার্জড পার্টিকেল নিই, তাহলে কি ওরা হয় অ্যানোডের দিকে বা ক্যাথোডের দিকে হচ্ছে মুভ করবে। তাহলে কি, যে এই যে অ্যালবুমিন গ্লোবিউলিন যে কোনো প্লাজমা প্রোটিনের তোমার হচ্ছে যে
চার্জ থাকে, হয় পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ, যে কোনো হচ্ছে চার্জ থাকে। হ্যাঁ, তার মানে কি ওরা চার্জ পার্টিকেল। তাহলে যেহেতু ওরা চার্জ পার্টিকেল, তার মানে কি ওদেরকে আমি ইজিলি তড়িৎ বিশ্লেষণ করতে পারবো। তড়িৎ বিশ্লেষণ করে ওদেরকে আমি কি করতে পারবো, যে সোডিয়াম ক্লোরাইডে তড়িৎ বিশ্লেষণ আমরা অনেক পড়ে আসছি ছোটবেলা থেকে। তাহলে কি সোডিয়াম ক্লোরাইডে তড়িৎ বিশ্লেষণ করে আমরা সোডিয়াম আর ক্লোরিনকে সেপারেট করতাম। তো এখানে হচ্ছে ওরকম, যে ধরো অ্যালবুমিনের চার্জ একরকম, গ্লোবুলিনের চার্জ একরকম, ওদেরকে আমি ইলেকট্রোফোরেসিস করে ওদেরকে আমি ব্লাড থেকে সেপারেট করতে পারি। ঠিক আছে, তাহলে প্লাজমা প্রোটিনের হচ্ছে যে কি হয়, ডিফারেন্ট ডিফারেন্ট সারফেসে চার্জ থাকে, চার্জ থাকার কারণে ওদেরকে হচ্ছে ইলেকট্রোফোরেসিস করা যায়। তাহলে ইলেকট্রোফোরেসিসের ডেফিনেশনটা একটু হচ্ছে পড়ো। আচ্ছা আচ্ছা, এই যে তুমি বাংলায় যে তড়িৎ বিশ্লেষণ পড়ছো ওইটাই সংজ্ঞা, যে কি বলছে, তুমি যদি একটা তড়িৎ ক্ষেত্রের ভিতর, তড়িৎ ক্ষেত্র মানে কি একটা এই যে আমরা পড়তাম না এরকম হচ্ছে একটা কন্টেইনার নিয়ে, কন্টেইনারের মধ্যে আমি সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নিলাম, দ্রবণ নিয়ে দুইটা ইলেকট্রোড বসালাম, এটা ধরো পজিটিভ ইলেকট্রোড আর এটা হচ্ছে নেগেটিভ ইলেকট্রোড, দুইটা ইলেকট্রোড বসালাম। এখন কি হবে, যখন যদি এখানে আমি ব্যাটারির কানেকশন দিই তাহলে কি হবে, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামটা হচ্ছে নেগেটিভ দিকে যাবে, মানে কি ক্যাথোডের দিকে যাবে, আর যেটা ক্লোরিন সেটা হচ্ছে যে আমার অ্যানোডের দিকে যাবে, এরকম হচ্ছে আমরা পড়তাম। তাহলে ওইটা এখন তুমি ইংলিশে বলো যে মুভমেন্ট অফ দ্য চার্জ পার্টিকেল, এই যে সোডিয়াম ক্লোরাইডের মুভমেন্ট, তার মানে কি মুভমেন্ট অফ দ্য চার্জ পার্টিকেল ইন অ্যান ইলেকট্রিক্যাল ফিল্ড। ইলেকট্রিক্যাল ফিল্ড মানে কি তড়িৎ ক্ষেত্র। তাহলে যে যখন আমি ব্যাটারি দিয়ে কানেক্ট করছিলাম দুইটা জিনিস, তখন ওটা একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করছিল। তাহলে তড়িৎ ক্ষেত্রের ভিতরে চার্জ পার্টিকেলের যে মুভমেন্ট হয় টুয়ার্ডস দ্য অপোজিট চার্জ পার্টিকেল, এই যে অ্যানোড, অ্যানোড কি ছিল, অ্যানোড ছিল পজিটিভ, হচ্ছে যে আমার পজিটিভ জিনিস। তাহলে এই অ্যানোডের দিকে যাইতে হচ্ছে ক্লোরিন, ক্লোরিন কি নেগেটিভ ছিল, তার মানে নেগেটিভ যাচ্ছে পজিটিভের দিকে আর পজিটিভ যাচ্ছে নেগেটিভের দিকে। তার মানে মুভমেন্ট অফ দ্য চার্জ পার্টিকেল ইন আ ইলেকট্রিক্যাল ফিল্ড টুয়ার্ডস দ্য অপোজিট চার্জ, এইটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোফোরেসিস বা তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, এইভাবে করে কি করা যায়, যে সোডিয়াম ক্লোরাইডকে যেরকম আলাদা আলাদা করতেছিলাম, এখানে আমরা প্লাজমা প্রোটিনকে আলাদা করতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন এই যে এখানে আবার ইলেকট্রোফোরেসিসের সংজ্ঞা বলছে, তাহলে এখন দেখো এখানে এটা দেখে রাখো যে এই যে ইলেকট্রোফোরেসিস করলে অ্যালবুমিন সবচেয়ে তাড়াতাড়ি হচ্ছে যে সেপারেট করা যায়, আর সবচেয়ে দেরি লাগে হচ্ছে গামা গ্লোবিউলিন সেপারেট করতে। ঠিক আছে, এতটা ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট পড়লা। এই যে দেখো এই ছবিটাই, যেটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, এই ছবিটাই। ঠিক আছে, আচ্ছা এবার আসা হচ্ছে আইসোইলেকট্রিক পয়েন্ট। আইসোইলেকট্রিক পয়েন্ট সেদিন গতদিন বায়োকেমিস্ট্রি পড়াইতে গিয়ে বলছিলাম। হ্যাঁ, তো আইসোইলেকট্রিক পয়েন্ট কি, এটা কিন্তু এই আইসোইলেকট্রিক পয়েন্টের হচ্ছে ডেফিনেশন ধরে। হ্যাঁ, আইসোইলেকট্রিক পয়েন্ট কি, আচ্ছা আইসোইলেকট্রিক পয়েন্ট কি বলার আগে বলি, এই যে প্লাজমা প্রোটিন, তার মানে কি প্লাজমা প্রোটিনের ভিতরে আমাদের কি আছে, অ্যামিনো অ্যাসিড আছে। হ্যাঁ, এখন ওই যে ইন্টারে তুমি অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার পড়ছো, যদি মনে থেকে থাকে তাহলে এরকম দেখবা যে অ্যামিনো অ্যাসিডে আমার দুইটা পোল থাকে, এক সাইডে থাকে পজিটিভ পোল, এক সাইডে থাকে নেগেটিভ পোল। দেখছো না, ইন্টারমিডিয়েটে তো প্লাজমা প্রোটিন বা অ্যামিনো অ্যাসিডের হুম হুম জুইটার আয়ন। ঠিক আছে, তো যেই ক্ষেত্রে এরকম দুইটা চার্জ থাকে সেগুলোকে আমরা বলি হচ্ছে জুইটার আয়ন। এখন এই জুইটার আয়ন তৈরি করে যেই হচ্ছে সাবস্টেন্সগুলো, ওদের জন্য একটা ফিক্সড পিএইচ থাকে। হ্যাঁ, এক একটার ক্ষেত্রে এক এক রকম একটা ফিক্সড পিএইচ থাকে, যেটাকে আমরা বলতেছি আইসোইলেকট্রিক পিএইচ। এই পিএইচে কি হবে, ওদের হচ্ছে সমপরিমাণ পজিটিভ চার্জ আর সমপরিমাণ নেগেটিভ চার্জ থাকবে। তার মানে কি নেট চার্জ হয়ে যাবে জিরো। তার মানে কি, সাপোজ কথার কথা আমি বললাম যে একটা এক্স নামক একটা সাবস্টেন্স, যেটা একটা জুইটার আয়ন, এই এক্স নামক সাবস্টেন্সের আইসোইলেকট্রিক পিএইচের ভ্যালু হচ্ছে 3, কথার কথা বললাম আমি তোমাকে। তার মানে কি হবে, যখন আমি একটা 3 পিএইচ ওয়ালা সলিউশনের ভিতরে এই এক্স সাবস্টেন্সটাকে রাখবো, তখন কি হবে, ওর যদি 3টা পজিটিভ চার্জ থাকে ওর 3টা নেগেটিভ চার্জ থাকবে। তার মানে কি, ওর নেট চার্জ হয়ে যাবে হচ্ছে জিরো। তার মানে যেই পিএইচে তোমার একটা জুইটার আয়নের মধ্যে সমপরিমাণ পজিটিভ চার্জ সমপরিমাণ নেগেটিভ চার্জ থাকে এবং দুইটা কাটাকাটি করে নেট চার্জ হয়ে যায় জিরো, সেই পিএইচটাকে আমরা বলি হচ্ছে আইসোইলেকট্রিক পিএইচ। ঠিক আছে, এই যে দেখো একটা ইন্টারমিডিয়েট পিএইচ, যেখানে কি হয়, এই প্রোটিনের মধ্যে সমপরিমাণ পজিটিভ চার্জ সমপরিমাণ নেগেটিভ চার্জ থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে যে নেট চার্জ জিরো হয়েছে, সেটাকে আমরা বলি হচ্ছে আইসোইলেকট্রিক পিএইচ। বুঝছো? আচ্ছা এখন দাঁড়াও একটা সেকেন্ড দাঁড়াও। আচ্ছা এখন একটা কথা বলি, হ্যাঁ এটা একটু মন দিয়ে শোন। সেটা হচ্ছে যে সাপোজ আমি তোমাকে এটা যেটা এক্সাম্পল বলছিলাম, যে একটা এক্স নামক জুইটার আয়ন যার আইসোইলেকট্রিক পিএইচ এর ভ্যালু হচ্ছে 3। তার মানে কি, যখন 3 পিএইচ ওয়ালা কোনো একটা দ্রবণের মধ্যে রাখবো তখন কি হয়ে যাবে, ও হচ্ছে নিউট্রাল হয়ে যাবে, ওর কি হয়ে যাবে, মানে সমপরিমাণ পজিটিভ নেগেটিভ চার্জ দিয়ে কাটাকাটি হয়ে যাবে। আচ্ছা এখন ধরো আমি ওকে 3
পিএইচ ওয়ালা একটা সলিউশনের মধ্যে না রেখে একবার রাখছি 4 পিএইচ ওয়ালা একটা সলিউশনের মধ্যে, আরেকবার রাখছি তোমার 2 পিএইচ ওয়ালা একটা সলিউশনের মধ্যে। হ্যাঁ, তার মানে কি একবার হচ্ছে ওর আইসোইলেকট্রিক পিএইচের তুলনায় কম পিএইচ ওয়ালা একটা সলিউশনে রাখছি, আরেকবার ওকে বেশি পিএইচ ওয়ালা একটা সলিউশনের মধ্যে রাখছি। এখন ওর কি হবে? হ্যাঁ, ও তো তাহলে কি 4 এ রাখলেও ও নিউট্রাল থাকবে না, যখন আমি 2 তে রাখবো তখনও নিউট্রাল থাকবে না। নিউট্রাল থাকবে না মানে কি কোনো একটা টাইমে ওর পজিটিভ চার্জ বেশি হয়ে যাবে, কোনো একটা টাইমে ওর নেগেটিভ চার্জ বেশি হয়ে যাবে। এখন ভাইবাতে এটা জিজ্ঞাসা করে যে আইসোইলেকট্রিক পিএইচের তুলনায় কম পিএইচ ওয়ালা একটা সলিউশনে রাখলে ওর চার্জের ভ্যালু কেমন হবে, বেশি পিএইচ ওয়ালা একটা সলিউশনে রাখলে ওর চার্জের ভ্যালু কেমন হবে। আচ্ছা, এখন ধরো প্রথমে আমি 2 পিএইচ ওয়ালা একটা সলিউশনের মধ্যে রাখলাম। এখন ওর নিজের আইসোইলেকট্রিক পিএইচ হচ্ছে 3, আর ওকে আমি রাখছি হচ্ছে 2 পিএইচ ওয়ালা একটা সলিউশনের ভিতর। তাহলে 2 পিএইচ ওয়ালা একটা সলিউশনের ভিতর মানে কি ওর পিএইচ এর তুলনায় এই 2 পিএইচটা কি কম না, মানে কি অ্যাসিডিক না। তাহলে অ্যাসিডিক পিএইচে রাখলে অ্যাসিডিক পিএইচে আমার কি আছে, প্রোটন আছে। তাহলে ওই প্রোটনটা ও হচ্ছে জুইটার আয়নকে দিয়ে দিবে, তখন জুইটার আয়ন হয়ে যাবে হচ্ছে পজিটিভ। তার মানে তখন ওর নিজের আইসোইলেকট্রিক পিএইচের তুলনায় ওকে কম পিএইচ ওয়ালা একটা সলিউশনের মধ্যে রাখলে ও নিজে হয়ে যাবে হচ্ছে তোমার ক্যাটায়ন। ঠিক আছে। আচ্ছা, আর যখন আমি 4 এর মধ্যে রাখবো তখন কি 4 কি 3 এর তুলনায় বেশি না, তার মানে কি বেসিক না। তাহলে একটা বেসিক মিডিয়ামে যখন রাখবো তখন ওখানে কিন্তু আমার প্রোটনের ঘাটতি আছে, তখন কি করবে জুইটার আয়ন ওই সলিউশনকে একটা প্রোটন দিয়ে দিবে, তখন জুইটার আয়ন নিজে হয়ে যাবে হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, এই জিনিসটা বুঝছো কিনা বলো। আচ্ছা, আবার বলি শোনো মনোযোগ দিয়ে। দাঁড়াও। শোনো, আমি তোমাকে যে এক্সাম্পল দিলাম যে ধরো একটা এক্স নামক জুইটার আয়ন যার আইসোইলেকট্রিক পিএইচ এর ভ্যালু হচ্ছে 3। এখন আমি তোমাকে প্রশ্ন করছি যে আইসোইলেকট্রিক পিএইচ এর ভ্যালু 3, তার মানে কি 3 পিএইচ ওয়ালা একটা সলিউশনের মধ্যে রাখলে ও হচ্ছে নিউট্রাল। কিন্তু যদি আমি 2 পিএইচ ওয়ালা একটা সলিউশনের মধ্যে রাখি তখন ওর কি হবে, যদি আমি 4 পিএইচ ওয়ালা একটা সলিউশনের মধ্যে রাখি তখন ওর কি হবে। ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমি কি করলাম 2 পিএইচ ওয়ালা একটা সলিউশনের মধ্যে রাখলাম। তাহলে 2 পিএইচ ওয়ালা সলিউশনটা কি 3 এর তুলনায় কম না, তার মানে কি 2 পিএইচ ওয়ালা সলিউশনটা কি তোমার অ্যাসিডিক সলিউশন না জুইটার আয়নের জন্য, যেহেতু 3 এর তুলনায় কম। তার মানে কি অ্যাসিডিক সলিউশনে যখন আমি ওকে রাখবো তাহলে অ্যাসিডিক সলিউশনে কি আছে, প্রোটন বেশি আছে না। তাহলে কি ও তখন জুইটার আয়নকে একটা প্রোটন দিয়ে দিবে না। তাহলে জুইটার আয়ন আগে ছিল নিউট্রাল চার্জ, এখন জুইটার আয়নের চার্জ কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে না। এটুকু বুঝছো। আচ্ছা, তাহলে 4 এ কি রাখলে 4 এ রাখলে কি হবে, উল্টা হবে। তাহলে বেসিক 4 হচ্ছে এখানে বেসিক 3 এর তুলনায় বেশি, তার মানে কি 4 পিএইচ হচ্ছে বেসিক পিএইচ। তাহলে বেসিক পিএইচ হচ্ছে প্রোটন নাই, মানে প্রোটন কম আছে। তখন কি হবে জুইটার আয়ন উল্টে এই সলিউশনকে একটা প্রোটন দিয়ে দিবে। তাহলে জুইটার আয়নের মধ্যে একটা প্রোটনের ঘাটতি তৈরি হবে, তখন জুইটার আয়ন হয়ে যাবে নেগেটিভ। তার মানে কি সহজ বাংলা এটা মনে রাখবা যে নিজের আইসোইলেকট্রিক পিএইচ এর তুলনায় কম পিএইচ এ রাখলে ও হয়ে যায় ক্যাটায়ন, আর বেশি পিএইচ এ রাখলে ও হয়ে যায় হচ্ছে অ্যানায়ন। এটা কিন্তু ভাইভাতে খুবই জিজ্ঞাসা করে। ঠিক আছে, এটা আমাকে প্লাজমা প্রোটিন প্রপার্টিজ আইটেমে ধরছিল যে হচ্ছে কম পিএইচে রাখলে কি হবে, বেশি পিএইচে রাখলে কি হবে। ঠিক আছে, এটা ভালো করে মাথায় রাখবে, এটা অনেক আইটেমে লাগবে, মানে বিভিন্ন জায়গায় লাগবে। আচ্ছা, এখন হচ্ছে আচ্ছা এই ভ্যালুগুলা যদি পারো তাহলে একটু মুখস্থ করো যে অ্যালবুমিনের আইসোইলেকট্রিক পিএইচ কত। ঠিক আছে, অ্যালবুমিনের কোনোটা না পারলে অ্যালবুমিনেরটা কইরো অ্যাটলিস্ট। আচ্ছা, এবার আসো বাফার অ্যাকশন। বাফার অ্যাকশন কিছুই না, প্লাজমা প্রোটিন হচ্ছে বাফার হিসেবে কাজ করে। অসমোটিক প্রেশার মানে কি প্লাজমা প্রোটিন থাকার কারণে আমাদের প্লাজমা কলোয়েডাল অসমোটিক প্রেশার হয় কত ভ্যালু, এটার ভ্যালু কত 28 28 বা 25 যেটাই বলো না কেন, এখানে যদি 28 বলছে 28ই বললো। আচ্ছা, মলিকুলার ওয়েট অ্যান্ড শেপ মুখস্থ করার প্রয়োজন নাই, খালি দেখে রাখো সবচেয়ে মলিকুলার ওয়েট বেশি কার, বেশি হচ্ছে ফিব্রিনোজেনের। মান পড়তে পারলে ভালো, যদি পড়তে না পারো দরকার নেই। সবচেয়ে বেশি কার, বেশি হচ্ছে ফিব্রিনোজেনের, আর সবচেয়ে কম কার, সবচেয়ে কম হচ্ছে তোমার অ্যালবুমিনের। ঠিক আছে। আচ্ছা, এবার ভিসকসিটিও জানো যে প্লাজমা প্রোটিন থাকার কারণে ব্লাড হচ্ছে ভিসকাস হয়, এটাই। তারপরে হচ্ছে যে এই যে সলিউবিলিটি কি, এই যে অ্যালবুমিন হচ্ছে তোমার বিভিন্ন সলিউশনে মানে ওয়াটারের মধ্যে সলিউবল, কিন্তু এই যে গ্লোবিউলিন ফিব্রিনোজেন এরা হচ্ছে ওয়াটারের মধ্যে ইনসলিউবল। এটাই আর কি, এখান থেকে আর কিছুই লাগবে না। এবার আসো ট্রান্সপোর্ট ফাংশন। ঠিক আছে। আচ্ছা, ট্রান্সপোর্ট ফাংশনটা খুবই ইম্পর্টেন্ট, আমরা লাস্টের দিকে চলে আসছি, মনে হয় এক দুটি স্লাইড আছে। আচ্ছা আচ্ছা, আমরা আলাদা করে না করে একদম অ্যালবুমিনের মধ্যে চলে আসি। এখন আমরা 4টা প্লাজমা প্রোটিনের আলাদা আলাদা ফাংশন দেখি। হ্যাঁ, এই যে আমাদের প্লাজমা কলোয়েডাল অসমোটিক প্রেশার ভ্যালু ছিল কত 28, এই 28 এর মধ্যে মেজরিটি কলোয়েডাল অসমোটিক প্রেশারই এক্সার্ট করে কি আমার এই যে অ্যালবুমিন, এই যে অ্যালবুমিনের ফাংশন করতেছি। যেরকম বায়োকেমিস্ট্রিতে পড়ছিলা যে আমাদের ব্লাডের যে অসমোলারিটি 280 থেকে 300, এইটা 92% কন্ট্রোল করে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সিমিলারলি এখানে হচ্ছে প্লাজমা কলোয়েডাল অসমোটিক প্রেশারের 80% কন্ট্রোল করে হচ্ছে আমাদের অ্যালবুমিন। ঠিক আছে। তারপরে কি ব্লাডের ভিসকসিটি মেনটেন করে, অ্যাসিড বেস ব্যালেন্স মেনটেন করে, তার মানে কি বাফার হিসেবে কাজ করে।
আচ্ছা, তারপরে হচ্ছে যে কি, এই যে ক্যারিয়ার প্রোটিন হিসেবে কাজ করে, কাদের কাদের ক্যারিয়ার প্রোটিন, এটা অনেক ইম্পর্টেন্ট, যে অ্যালবুমিন কাদের কাদের ক্যারি করে, হ্যাঁ এটা তো মুখস্থ পড়া। হরমোনকে ক্যারি করে ফ্যাটি অ্যাসিড, বিলিরুবিন, ড্রাগ, এইসব জিনিসগুলোকে হচ্ছে ক্যারি করে। আমরা যেসব ওষুধ খাই, ড্রাগ খাই, এই ওষুধগুলোর বেশিরভাগ ওষুধই হচ্ছে তোমার প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ডেড অবস্থায় থাকে। ঠিক আছে, তাহলে এইগুলা জাস্ট নিজে পড়ে নিবা, এখান থেকে বুঝার আসলে কিছু নাই, যেটা বুঝার সেটা বলি। আচ্ছা, এবার গ্লোবিউলিনের ফাংশন। গ্লোবিউলিনের ফাংশন কি, গামা গ্লোবিউলিন ফাংশন আগেই বলে ফেলছি, যে গামা গ্লোবিউলিন মানে হচ্ছে অ্যান্টিবডি, তার মানে কি এটা বডিতে ইমিউনিটি দিচ্ছে। আচ্ছা, এবার আসো 2 আর 3, সুপার ডুপার ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেটা বিটা গ্লোবিউলিন, বিটা গ্লোবিউলিনের কি করে, ওরা হচ্ছে আয়রনকে ট্রান্সফার করে। তাহলে বিটা গ্লোবিউলিন যখন আয়রনকে ট্রান্সপোর্ট করবে বা ট্রান্সফার করবে, তখন ওর নাম হয়ে যাবে ট্রান্সফেরিন। খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, আয়রনকে কে ট্রান্সফার করে, বিটা গ্লোবিউলিন, ওর নাম কি হয়ে যাবে ট্রান্সফেরিন। আর আলফা গ্লোবিউলিন কাকে ট্রান্সপোর্ট করে, কপারকে, যখন কপারকে ট্রান্সপোর্ট করবে ওর নাম হয়ে যাবে সেলুলোপ্লাজমিন। ঠিক আছে, এটা কিন্তু ধরবে, আয়রনকে যে ট্রান্সপোর্ট করে তার নাম কি, কপারকে যে ট্রান্সপোর্ট করে তার নাম কি। আচ্ছা, এখন দেখো প্লাজমা কলোয়েডাল অসমোটিক প্রেসারের 80% দিচ্ছিল অ্যালবুমিন, আর গ্লোবুলিন দিবে হচ্ছে 20%। ঠিক আছে, তারপর এগুলো কমন, যে বাফার হিসেবে কাজ করে, ভিসকসিটি মেনটেন করে। ঠিক আছে, আচ্ছা, এবার আসা হচ্ছে ফিব্রিনোজেন। ফিব্রিনোজেনের মধ্যে একটাও যদি বলো, একটা বললে এটা বলতে হবে, ফিব্রিনোজেন কি করে, ব্লাড কোয়াগুলেশন করে। তারপরে যে এইগুলো দেখো সবগুলোর মধ্যে কমন, ভিসকসিটি মেনটেন করে, বাফার হিসেবে কাজ করে। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে যে প্রথম ঋণ, প্রথম ঋণের একটাই ফাংশন হচ্ছে ব্লাড কোয়াগুলেশন করে। তাহলে এই যে তুমি অ্যাজ আ হোল প্লাজমা প্রোটিনের প্রপার্টিস বললা, তারপরে তোমাকে কি ধরবে, আলাদা আলাদা করে প্লাজমা প্রোটিনের ফাংশন কোনটা কি, অ্যালবুমিনের ফাংশন কি, গ্লোবিউলিনের ফাংশন কি, ফিব্রিনোজেনের ফাংশন কি, প্রথম ঋণের ফাংশন কি। ঠিক আছে, তাহলে এই, হ্যাঁ হ্যাঁ আজকে মনে হয় যাবে, গতদিন দাগানো পিডিএফ সেভ হয়েছিল না, আজকে পাঠিয়ে দেবো। তাহলে এতটুকুই আর কি, এর বাইরে আর কিছু নেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে এতটুকু থাক। ওয়ালাইকুম আসসালাম।